জনাব আব্দুল্লাহ, আমি আজকে আসলে ছোট বড় মিলিয়ে অনেকগুলি বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি মানে মানে ওই যে প্রশ্নের উত্তরটা কি লেংথে দিবেন সেটা একটু ঠিক করে নিয়েন। আমি মাঝে মাঝে আপনাকে একটু ইন্টারাপ্ট করবো, এটা নিয়ে বেয়াদবি নিয়েন না আর কি। ঘটনা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আপনি আহ্বায়ক। তো আমরা জানি যে 158 জন সমন্বয়ক ছিলেন, আরো অনেকেই ছাত্র আন্দোলনে অংশ নিয়েছেন, কিন্তু আপনি যে এটার আহ্বায়ক হলেন এটা কি কোনো নির্বাচনের মধ্যে দিয়ে? আচ্ছা ভাই, এই প্রসঙ্গে যাওয়ার আগে আপনার প্রোগ্রামের নাম তো হচ্ছে খালেদ মহিউদ্দিন জানতে চাই। আমরা আজকে আপনার কাছে একটা জিনিস জানতে চাই। জনাব আব্দুল্লাহ, আমার প্রোগ্রামের নাম ঠিকানায় খালেদ মহিউদ্দিন। আমার প্রোগ্রামের ঠিকানায় খালেদ মহিউদ্দিন, মানে অর্থাৎ আমরা আপনাকে চিনি খালেদ মহিউদ্দিন জানতে চাই, ওই টাইটেল থেকে হচ্ছে আপনি একটা আমাদের কাছে একটা অবস্থান তৈরি হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা আজকে আপনার কাছে একটা জিনিস জানতে চাই। মানে শুরুটাই করছে, আপনি তো টক শো করছেন অনেক বছর ধরে, তো আজকে আমি আপনাকে প্রশ্ন করি। মানে যে প্রশ্নটা হচ্ছে যে ভাই, ফ্যাক্ট এবং অ্যাজাম্পশন হেজিং এই বিষয়গুলো কি এক কিনা? মানে একটা অ্যাজাম্পশন করলাম, হাইপোথিসিসের ভিত্তিতে ফ্যাক্ট হিসাবে কি চালানো যায় কিনা? এটা অনেক বড় দার্শনিক কথা এটাতে বলা যায়। আর যদি আপনি শব্দগত সিমেন্টিক শব্দগত মানে বুঝতে সিমেন্টিক না, হ্যাঁ সিমেন্টিক না, প্র্যাগম্যাটিক জায়গা থেকে ফ্যাক্ট আর অ্যাজাম্পশন এক না, তবে ফ্যাক্টের জায়গায় যাইতে গেলে অনেক সময় অ্যাজাম্পশন করতে হয়। ফ্যাক্ট এন্ড অ্যাজাম্পশন ধরে যাইতে হয়, ফাইন, ওকে ফাইন, যেগুলো হাইপোথিসিস ধরে যাইতে হয়। তাহলে ফ্যাক্ট এবং অ্যাজাম্পশন যদি এক না হয়ে থাকে, তাহলে আপনি ওই দিন লাস্ট একটা প্রোগ্রামে আমি দেখেছি আপনি বললেন যে আমি সময় টেলিভিশনে 10 জনের একটা লিস্ট ধরাই দিয়ে, মানে আপনার ইয়াটা ছিল 10 জনের একটা লিস্ট ধরাই দিয়ে আমি চলে আসছি। তার মানে আপনি ক্লেম করেছেন উইদাউট এনি প্রপার সাপোর্টিং ডিটেইল ক্লেম, আপনি যদি ক্লেম করেছেন যে হাসনাত আব্দুল্লাহ 10 জনের একটা লিস্ট ধরাই দিয়ে চলে আসছে। এখন এর সাপোর্টিং ডিটেইলটা কি, মানে আপনার কাছে কি প্রমাণ আছে এটা? আমি যে 10 জন, আমার কাছে আমি এএফপি রিপোর্টটা পড়েছিলাম, সেখানে আপনি 10 জনের কথা বা 5 জনের কথা বা 8 জনের কথা বা হয়তো 10 জনের কথাই আমার এখন মানে এএফপি রিপোর্টের মধ্যে বলা হয়েছিল যে হাসনাত আব্দুল্লাহকে সময় টেলিভিশনের 10 জন সাংবাদিককে চাকরিচ্যুতি করার কথা বলেছেন। আমি তারপরে দেখেছি যে আপনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, সেই স্ট্যাটাসের মধ্যে আপনি বলেছেন যে আপনি এর মধ্যে যান নাই, আপনি যাওয়ার পরে 5 জনের চাকরিচ্যুতি করা হয়েছে এবং সেই 5 জনের চাকরিচ্যুতি করার ব্যাপারে আপনি আপত্তি জানিয়েছেন। আমি আবারও বলতে চাই যে আপনি 10 জনের লিস্ট ধরাইছেন কি 5 জনের লিস্ট ধরাইছেন? হ্যাঁ, 5 জনের লিস্ট ধরাইছেন, সেটা আমি বলি। আপনি ওই জায়গা থেকে খালেদ ভাই বক্তব্যটা ভাবে আসে না, আপনার জায়গা থেকে যেভাবে আসছে সেটা হচ্ছে এএফপির বরাতে হাসনাত আব্দুল্লাহ গিয়েছে, ব্যাপারটা এমন ছিল না, বরং আপনার জায়গা থেকে আপনি হচ্ছেন পার্সোনালি ক্লেম করেছেন আমি 10 জনের লিস্ট ধরাই দিয়ে চলে আসছি। এই ঘটনা যেহেতু খালেদ মহিউদ্দিন মানুষের ওনার কাছ থেকে এই ধরনের বক্তব্য আসে, যেগুলো হচ্ছে করেছে, আমাদেরকে ব্যক্তিগতভাবে আহত করি, কারণ এই 10 জনের লিস্ট যদি সময় টেলিভিশন যে ধরনের গুন্ডামি করেছে, এই গুন্ডামির বিরুদ্ধে, এটা সাংবাদিকতা করে না, এক ধরনের গুন্ডামি করেছে, আমরা সেখানে কথা বলতে গিয়েছিলাম ফ্যাক্ট বেসড জার্নালিজম, যেটা যে জার্নালিজমের জন্য আপনারা হচ্ছেন এত বছর ধরে ফাইট করছেন, যে জার্নালিজম আপনারা দেশে থেকে করতে পারেন নাই, আপনারা বিদেশে চলে যাইতে হয়েছিল, সেই জার্নালিজমটা সময় টেলিভিশন এক ধরনের গুন্ডামি করেছে, সেটার বিরুদ্ধে কথা বলতে গিয়েছিলাম। কিন্তু আপনি যেভাবে বললেন যে আমি 10 জনের নামে চলে আসছি, এটা খুব বাস্তবতা বিবর্জিত একটা তথ্য খালেদ ভাই। এটার কোন ধরনের বাস্তবতা না থেকে আমাদের আপনাদের জায়গা থেকে আপনি তো অবশ্যই প্রশ্ন করবেন, প্রশ্ন উত্তর দিব, আপনার সবগুলো প্রশ্ন উত্তর দিব। সেটা হচ্ছে আমরা প্রত্যাশা করবো আপনাদের জায়গা থেকে যেন বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, যে সাংবাদিকতার জন্য খালেদ মহিউদ্দিনরা বছরের পর বছর ফাইট করে যাচ্ছে, সেই ধরনের সাংবাদিকতা, ক্ষমতাকে প্রশ্ন করে সাংবাদিকতা অব্যাহত থাকবে। তবে সেটা যেন ক্লিকবেট জার্নালিজম না হয়, যেমন ক্লিকবেট জার্নালিজম ব্যক্তিগত ক্যারেক্টার অ্যাসাসিনেশন না হয়। আচ্ছা, আমি একটু দুইটা জিনিস একটু ক্লিয়ার হই। এক হচ্ছে যে আপনি সেইখানে সময় টিভির গুন্ডামি প্রতিরোধ করতে গিয়েছিলেন, রাইট? আমি যদি আপনার কথা ঠিক বুঝে থাকি হাসান, আপনি সেখানে সময় টিভির গুন্ডামি প্রতিরোধ করতে গিয়েছিলেন, রাইট? সময় টিভির গুন্ডামি না, দেখেন সময় টিভি, আমি বলেছি সাংবাদিকতা নামে যে ধরনের গুন্ডামি করেছে গত দীর্ঘ একটা সময়, ব্যক্তিগত ক্যারেক্টার অ্যাসাসিনেশন করেছে। আমি একটা করে শব্দ ব্যক্তিগতভাবে ধরে আব্দুল্লাহ, জনাব আব্দুল্লাহ, আপনি অনেক ব্রিলিয়েন্ট, শার্প। আমি একটা করে আসি। আপনি ওইখানে গিয়েছিলেন হচ্ছে সাংবাদিকতার নামে সময় টিভি যেগুলি গুন্ডামি করেছে সেগুলি প্রতিরোধ করতে না, সেই বিষয়গুলো সময় টেলিভিশনের যিনি হচ্ছেন ওখানের, আমরা পরবর্তীতে শুনেছি এটা পরিচালনা পর্ষদ রয়েছে, অর্থাৎ যারা এই বিষয়গুলিকে সমাধান করতে পারবে, এটা ফ্যাক্ট বেসড জার্নালিজম করতে পারবে, মালিকরা। ওটা হচ্ছে যে আমাকে যেটা বলা হয়েছে যে মালিকরা কি জানো, ভদ্রলোক হাসান সাহেব, আমি ওনার সাথে কথা বলতে গিয়েছি যে ভাই আমরা ভিডিও এভিডেন্স নিয়ে গিয়েছি, ভিডিও এভিডেন্স যে
ভিডিও ভাই আমি এটা স্বীকারও করেছি ভাই, আমি এটা স্বীকারও করেছি পরবর্তীতে যে আমি গতকাল আপনার উচিত কথাও দেখেছি, গতকাল আমি স্বীকারও করেছি যে আপনাদের একটা প্রপার কাউন্সিল রয়েছে, ওই যে জার্নালিস্ট কাউন্সিল, ওইটা হচ্ছে ওখানে রিপোর্ট করতে হয়। তো যেহেতু এই বিষয়টা আমি জানতাম না, আমি কিন্তু অ্যাকনোলেজ করেছি যে এই প্রক্রিয়াতে আমার ভুল হয়েছে। কিন্তু 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 সময় টেলিভিশন যে প্রক্রিয়া অব্যাহত রেখেছে এজেন্ডা ভিত্তিক জার্নালিজম, যে আপনি দেখেন মানে আমরা সময় টিভি আর এত কথা বলবো না। আমি শুধু আপনাকে জানতে চাই, সাংবাদিকতার নামে যে গুন্ডামি তারা করতেছিল সেইটা নিয়ে কথা বলতে আপনি সেখানে গেছেন। জনাব হাসনাত আব্দুল্লাহ, এই অ্যাসাইনমেন্টটা কি আপনি আপনারা দিবেন না কেউ আপনাকে দিছে? এই অ্যাসাইনমেন্টটা আমি নিজ থেকে এবং এই গণ অভ্যুত্থানের সময় যে সাংবাদিকদের সাথে আমাদের পরিচয় হয়েছে একটা দীর্ঘদিন, আমরা দেখেছি তারাও আপনাদের মতো করে তারা কেউ হচ্ছে থ্রেট পেয়েছে, সাংবাদিকতা করতে পারে নাই, ফিল্টার নিউজ চালাইতে হয়েছে, ডিজিএফআই থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন আমাদেরকে বাধ্য করেছে ওই জার্নালিস্টদেরকে আমরা পেয়েছি। আপনারে কিন্তু আমি আসলে এটা এক্সপ্লেইন আপনি নিশ্চয়ই করবেন, আমার প্রশ্নগুলির সাথে আমি আসি। তাহলে এই অ্যাসাইনমেন্টটা আপনি আপনাকে দিয়েছেন, মানে এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না, বা আপনি বাংলাদেশের কোনো সাংবাদিকতা পুলিশও না, এই অ্যাসাইনমেন্টটা আপনি আপনাকে দিয়েছেন, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে আমি আমার জায়গা থেকে দেখছি এটা দীর্ঘদিন ধরে কিভাবে বিরোধী দল মানে সরকার, প্রেস কাউন্সিল, তথ্য উপদেষ্টা তাদের বাদ দিয়ে আপনি আপনাকে এই অ্যাসাইনমেন্ট দিয়েছেন, তাই তো? তাদের কথা বলেন না, তাদের সাথে আমি কোনো কথা বলি নাই। আপনার সাথে যারা ছিল, যেমন করে দরকার নাই, ফ্যাসিস্ট হাসিনাকে পতন করার জন্য আমরা প্রেস কাউন্সিল, ওই যে তারপর যে উপদেষ্টা, তারপর ওদের সাথে যেভাবে কথা বলেন নাই সেইভাবেই আপনারা বলেছেন, সেইভাবেই বলেছেন। ধরেন সেইভাবে আর কি কি জায়গায় আপনি যাওয়ার জন্য আগ্রহ বোধ করেন সেটা আমরা শুনবো, পুরো আলোচনাটাতে যাই। মনে করেন যে ফেসিস্ট হাসিনা, কোনো সন্দেহ নাই হাসিনার জায়গা থেকে হাসিনা মিডিয়াকে ধ্বংস করেছে, গলা চিপে রেখেছে, এটা আমি বারবার বলতে চাই, বারবারই বলবো। কিন্তু এইটার পরে 5 মাস পরে এসে, 4.5 মাস পরে এসে হাসনাত আব্দুল্লাহ মনে হয়েছে যে সাংবাদিকতা নামক করা গুন্ডামি করতেছে, এখন হাসনাত আব্দুল্লাহ নিজেকে অ্যাসাইন করেছে ওইখানে গিয়ে তাদেরকে বলে আসতে হবে কথা, তাই তো? এবং খালেদ মুফতি এটা ভুল করেছে যে 10 জনের তালিকা হাসনাত আব্দুল্লাহ ধরায় নাই, 5 জনের কথা কি বলেছে? 5 জনের কথা বলেছে না, আমি কোন সাংবাদিক আপনি কি বলেছেন? আপনি কি বলেছেন? খালেদ ভাই পুরো প্রক্রিয়া, অর্থাৎ ওখানে যাওয়ার প্রক্রিয়াটা যেটা সাংবাদিকতা নীতি বিরুদ্ধ বা আপনাদের একটা প্রেস কাউন্সিল আছে ভাই, এটা আমি জানতাম না। ওই প্রক্রিয়া নিয়ে যদি আপনি কথা বলেন সেটাকে আমি সমর্থন জানাবো এবং আমার ভুলের জায়গাটা আমি অ্যাকনোলেজ করব। কিন্তু পার্টিকুলারলি যেই জায়গায় প্রবলেমটা, আমি যেই জায়গায় আমি আপনাকে ইস্যু ধরেছি, আমার যদি আপনি জানতে চান আব্দুল্লাহ, জনাব আব্দুল্লাহ দেখেন, আমি আপনাকে সাংবাদিকতার কথা বলি, সাংবাদিকতা দুই রকম, আমি বলি কথা বলতে হ্যাঁ, বলেন শেষ করে আমাকে বলেন। কারণ খালেদ ভাই, আপনি পুরো প্রক্রিয়াতে অবশ্যই যে সবচেয়ে বড় অপরাধ করেছে তারও যথাযথ বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে তার বিচার নিশ্চিত হতে হবে। আমি এটার সাথে সাথে আমি এগ্রিড না। আপনি প্রমাণ ছাড়া আপনি বলেছেন যে 10 জনের লিস্ট হাসনাত আব্দুল্লাহ ধরে নিয়ে আসছে, আমি একজনের কোনো লিস্ট দেয় নাই। সেখানে হাসান সাহেবের সাথে কথা হয়েছে, সেখানে তারিক জিয়াকে কিভাবে পার্সোনালি অ্যাটাক করা হয়েছে, 21 আগস্ট কিভাবে রিপোর্ট করা হয়েছে, আমি আপনার সাথে একমত আব্দুল্লাহ, আমরা অনুষ্ঠানটা আগাই, আমি আপনার সাথে একমত যে 10 জনের লিস্ট আপনি ধরান নাই, আপনি একজনের লিস্টও ধরেন নাই। কিন্তু আমি আমার অন মাই ডিফেন্স আমি শুধু বলে রাখতে পারি যে 2 ধরনের সাংবাদিকতা আছে, একটা হচ্ছে সাবজেক্টিভ, একটা হচ্ছে অবজেক্টিভ। আমি যখন আমার মত দেই, এটা আমার মত, এখন আপনি আমার মতরে আপনি চ্যালেঞ্জ করতে পারেন, আমার মততে আপনি আলাদাভাবে জিজ্ঞেস করতে পারেন। আমার মতের বিরুদ্ধে যখন আপনি আপনার মত দিয়েছেন, আমি এটা প্রচার করতে চেষ্টা করছি আমার জায়গা থেকে, এখন আমি এটা চেষ্টা করতেছি, আপনি তো এখানে আসছেনই, আমরা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সামনে দিয়ে আগাই, কারণ এটা আসলে এই কিছু কথা তো আপনার থেকে আমরা শুনতেই চাই। সেটা হচ্ছে যে ধরেন 158 জন সমন্বয়কের মধ্যে যে আপনি আহ্বায়ক নির্বাচিত হয়েছেন, এটা কোনো বা নির্বাচিত হয়েছেন কিনা, এটা কি প্রক্রিয়ার মধ্যে হয়েছে? ওকে, 158 জনের দেখেন, এই যে অভ্যুত্থান পরবর্তী সময়ে সমন্বয়ক নামে আমরা বারবার বলেছি, সমন্বয়ক নামে বিভিন্ন জায়গায় হচ্ছে চাঁদাবাজি, তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় অ্যানোমালিস ক্রিয়েট হচ্ছিল। এখন দেখেন, বিপ্লব যখন হচ্ছে গণ অভ্যুত্থানের সময় বিভিন্ন হচ্ছে কন্ট্রিবিউশনের ভিত্তিতে আমরা সমন্বয় করেছিলাম, তখন দেখা যেত কি সমন্বয় খুঁজে পাওয়া যেত না, রিস্ক নিতে চাইতো না। কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে সবাই সমন্বয় করেছে, বিভিন্ন জায়গায় একটা অথরিটেটিভ একটা মনোভাব নিয়ে যেতে যাচ্ছিল। তো তখন সেই জায়গা থেকে যখন কারো হচ্ছে অভিযোগ আসছে, আমি কিন্তু তাকে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে নিয়ে আসতে পারি না, কারণ সেই জায়গা থেকে যেন এটার একটা ফিল্টার প্রসেস হয়। আমরা এই যে 158 জন সমন্বয় করেছে, আমরা তাদের সাথে বসেছি। হয় এবার এই মিটিং 158 জন ছিল কিনা সেটা হচ্ছে একটা বিষয় না, ওই মিটিং 158 জন ছিল না, কিন্তু অধিকাংশ আমরা সেখানে মিটিং বসেছি, অধিকাংশই, যাতে করে আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে এই অভ্যুত্থান প্রতি বিপ্লবের যে বিভিন্ন কথাবার্তাগুলো বিভিন্ন সময় এসেছে এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন মুভমেন্ট গুলো করেছি, সেই জায়গা থেকে আমরা এটাকে একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার জন্য অধিকাংশের মতামতের ভিত্তিতে আমি আহ্বায়ক হয়েছি। সার্জিস হচ্ছে মতামতের ভিত্তিতে, এটা আমার জানা ছিল, অধিকাংশের মতামতের ভিত্তিতে, অধিকাংশের মতামতের ভিত্তিতে, মানে আপনারা একটা ভোটাভুটি করেছেন, তাই তো?
না, ওইটা ভার্বালি সেটাকে আমরা হচ্ছে প্রথমত আমরা সবাই একসাথে বসেছি, বসে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই যে বিভিন্ন অভিযোগ আসছে, আমার বিরুদ্ধে অভিযোগ আসতে পারে, তখন সেটার অ্যাকাউন্টেবিলিটি প্রক্রিয়াটা কি হবে। ঠিক আছে, মানে এই প্রক্রিয়াটা আমরা বুঝছি, মানে ঘটনাটা হচ্ছে যে আহ্বায়ক পদে অধিকাংশের মানে কি বলে বাচনিক মতামতের ভিত্তিতে লিখিত কোনো কিছু না আপনি নির্বাচিত হয়েছেন, তাই তো? হ্যাঁ, এটা ভার্বাল, বাচনিক, এর সুন্দর একটা শব্দ। হ্যাঁ, আপনি নির্বাচিত হয়েছেন। আর কোনো ক্যান্ডিডেট ছিল আহ্বায়ককে? না, আপনিই ছিলেন শুধু? না, আহ্বায়ক ক্যান্ডিডেট বলতে কি ওখানে এরকম হয় না যে 3-4 জন দাঁড়াইছিল আহ্বায়ক পদে, কয়েকজন সদস্য সচিব পদে, বিষয়টা এমন না। বিষয়টা ছিল এরকম যে কে হইতে পারে, কেউ হচ্ছে এখন কাকে আমরা দায়িত্বটা দিতে পারি, সেক্ষেত্রে বেশ কয়েকজনের নাম আলোচনা আসছে। আর আমার নামটা সেক্ষেত্রে অনেকে অপোজ করেছেন, আসাম ভাই হওয়া উচিত না, অনেকে বলেছেন আসাম ভাই, বেশিরভাগ মোটামুটি একটা কথা, তারপর হচ্ছে যে একটা আলোচনা, একটা বাচনিক সংলাপ, এগুলির মধ্যে যেটা হয়েছে। থ্যাংক ইউ, আমার আর কিছু জানা নাই। আচ্ছা, হ্যাঁ, 2 নম্বর কথা হচ্ছে যে এই যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র 31 ডিসেম্বর আপনারা দিবেন, এইটা নিয়ে সিদ্ধান্ত আপনারা কবে নিয়েছিলেন? কেন আমি আপনাকে এই প্রশ্ন করতেছি যে এইটা নিয়ে সরকারের সঙ্গে আপনারা আলোচনা করছিলেন? কারণ আমরা দেখছি যে আপনারা যখনই জুলাই ঘোষণাপত্রের ঘোষণা দিলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র করবেন, তখন সঙ্গে সঙ্গেই প্রেস সচিব, প্রায় সঙ্গে সঙ্গেই সরকারের প্রেস সচিব বলছে জুলাই বিপ্লব ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। আপনার নিশ্চয়ই মনে থাকবে। 2 দিন পরে আবার তারা বলছে যে ঘোষণাপত্র বিষয়ে সরকারের এই ঘোষণাপত্র দিবে হচ্ছে সরকার, তাই না? আমরা আপনার কাছে জানতে চাই যে এই আলাপটা আপনারা সরকারের সঙ্গে করছিলেন কিনা, সিদ্ধান্তটা কবে নিলেন যে জুলাই বিপ্লবের একটা ঘোষণাপত্র দিবেন? আমরা একটু আলোচনার স্বার্থে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র কেন প্রয়োজনীয় সেটা নিয়ে পরে আলাপ করি। মানে আপনার সিদ্ধান্ত কবে নিলেন এবং সরকারের সঙ্গে আলোচনা করছিলেন কিনা? ওকে, তবে আমি বলার সময় হচ্ছে আমি একটা মানে এই সময়টা ফেয়ার করেন, আমি মানে এটা ফেয়ার করলে সেই ক্ষেত্রে বলতে অসুবিধা হয়। মানে আমি জাস্ট অনেকক্ষণ ধরে বলবো না। একটা বিষয় হচ্ছে যে আমরা কখন প্রয়োজনীয়তা বোধ করলাম যে এই যে জুলাই গণঅভ্যুত্থানের একটি ঘোষণাপত্র প্রয়োজন, আমরা তখনই যখন দেখলাম যে মিডিয়াতে একটা আওয়ামী সিম্প্যাথি ক্যাম্পেইন শুরু হয়েছে, খালেদ মহিউদ্দিন ভাইদের মতো মানুষও দেখলাম যে বিচারকে এক পাশ ডিঙিয়ে সেখানে হচ্ছে বা অন্যান্য পুরা একটা সব জায়গায় বুদ্ধিজীবী পাড়ায়, মিডিয়াতে, তারপরে হচ্ছে রাজনীতিবিদদের মধ্যে দেখেছি যে আওয়ামী পুনর্বাসনের একটা প্রক্রিয়া বা একটা সিম্প্যাথি ক্যাম্পেইন শুরু হয়েছে, এবং এই গণঅভ্যুত্থানকে বিভিন্ন জায়গায় ডিজন করার একটা প্রক্রিয়া আমরা দেখেছি, ইনিশিয়েটিভও দেখেছি। এবং এটা গণঅভ্যুত্থান হয় না, সেখানে জাস্ট একটা মানে এমন ভাবে বলা হয়েছিল, আপনি যদি দেখেন ইন্টারন্যাশনাল অনেক মিডিয়াতে ফ্রেজিংটা খেয়াল করবেন, সেখানে বলা হচ্ছে পলিটিক্যাল আপহিভাল। তাহলে পলিটিক্যাল আপরাইজিং এন্ড রিভলিউশন, এটার ইন্টেন্সিফিকেশনের মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে। এবং একটা দেখেন আওয়ামী লীগ দেশ থেকে চলে গিয়েছে, কিন্তু তাদের যে ন্যারেটিভ সেলগুলো রয়েছে, তাদের যে কনস্পিরেসির যে হচ্ছে কম্পার্টমেন্ট গুলো রয়েছে, এখনই কিন্তু সেগুলো বুত্থান যারা রয়েছে তাদের ইন্ডিভিজুয়ালি ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা শুরু হয়েছে, এবং বিতর্কিত করার জন্য প্রয়োজনীয় রাষ্ট্রীয় উদ্যোগের বিভিন্ন আয়োজন নেওয়া হচ্ছে। এবং যে স্বপ্ন নিয়ে, যে লক্ষ্য নিয়ে এই জুলাই গণঅভ্যুত্থানটি হয়েছে, একটি বড় একটি সামগ্রিক রাষ্ট্রীয় পরিবর্তনের জন্য, সেই জায়গায় কিন্তু বিহীনিত দেওয়া হচ্ছে। সেজন্য আমরা চেয়েছি এটার একটি অ্যাকনোলেজমেন্ট যে এই জুলাই গণঅভ্যুত্থান সকল, আমরা বলছি না যে শুধুমাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করেছিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সকল ফেসিবাদ সবার না, আমরা সরকারের সাথে আলোচনা করে নাই, সরকারের সাথে আলোচনা করে তো মাঠ থেকে সিদ্ধান্ত হয় নাই, মাঠ আগে সিদ্ধান্ত নেয়, মানুষ আগে সিদ্ধান্তটা কে আগে বুঝতে পারলো? জনাব হাসনাত আব্দুল্লাহ আগে বুঝতে পারলেন কিভাবে মাঠের সিদ্ধান্তটা? দেখেন, মাঠের সিদ্ধান্তটা বুঝতে পারলেন যে খালেদ মহিউদ্দিন আওয়ামী লীগের পুনর্বাসন করতেছেন, তখন আপনারা সিদ্ধান্ত নিলেন যে না, এখন একটা জুলাই ঘোষণাপত্র দরকার। খালেদ মহিউদ্দিন আওয়ামী লীগের পুনর্বাসন করতেছে না, খালেদ মহিউদ্দিনকে এখানে চলে না, মেটাফরিক একটা বিষয়, অর্থাৎ বলতে চাচ্ছি যে একটা মিডিয়া পাড়ায় সব জায়গায়, সব ক্ষেত্রে, মানে সব স্ট্রটাতে আপনি রাষ্ট্রীয় দেখেন স্টেট মেকানিজমের মধ্যে কোনো একটি জায়গায় নির্দিষ্ট একটি জায়গায় দেখেন সেখানে আওয়ামী লীগীকরণ বা এই যে আওয়ামী একটি কাঠামো, এই কাঠামো মুক্ত কিন্তু আমরা করতে পারি নাই। সেটা হচ্ছে আমাদের জন্য দুর্ভাগ্য, এটা আমরা পারি নাই, এটা মেনে নিতে হবে, এটা রিয়েলিটি, আমরা এটা মেনে নিছি। সেই জায়গা থেকে আলোচনাটা বড় না করি, জনাব আব্দুল্লাহ, আলোচনাটা বড় না করি, অর্থাৎ সরকারের সঙ্গে আপনারা আলোচনা করেন নাই, আপনারা এটা একটা প্রয়োজনীয়তা বুঝতে পারছেন, যেহেতু আওয়ামী লীগের পুনর্বাসন বা আওয়ামীকরণের জায়গাটা থেকে আপনি এটাকে মুক্ত করতে চাইছেন, তাই তো? তো সরকারের সাথে আলোচনা করেন নাই। তবে এই জায়গায় যে রাজনৈতিক দলগুলো রয়েছে, যারা হচ্ছে আমাদের পূর্বসূরি, তাদেরই ইনিশিয়েটিভটা নেওয়া প্রয়োজন ছিল। অনেক রাজনৈতিক দল রয়েছে যারা ফেসিবাদের বিরুদ্ধে একটা দীর্ঘ সময় অত্যাচার নির্যাতনের মধ্যে দিয়ে গিয়েছে, বিএনপি ছিল, জামাত ছিল, ওটা উদ্যোগটা তাদের কাছ থেকে আসা উচিত ছিল। যেহেতু এই উদ্যোগগুলো আসেনি, সেই কারণে আপনারা কবে সিদ্ধান্ত নিলেন যে 31 তারিখে এটা আপনারা দিতে চান? আমরা 24-এ এটা করতে চেয়েছি, কারণ এটা দীর্ঘদিন ধরে এই সিদ্ধান্তটা কবে নিলেন? 24-এ করবেন, ঠিক আছে, সিদ্ধান্তটা কবে নিলেন? মানে 28 তারিখ, 29 তারিখ, 27 তারিখ, 26 তারিখ, কয় তারিখে? এটা হচ্ছে আমার প্রথম এই জুলাই প্রক্লামেশন আলোচনা হয়েছিল, প্রথম আলোচনা থেকে প্রায় 1.5 মাস থেকে 2 মাস আগে আমাদের নিজের মধ্যে আলোচনা হয়েছিল। এরপরে এটা 1.5 মাস আগে এটা হচ্ছে আলোচনা হয়েছিল, তারপরে কিছুদিন আলোচনা হয়নি, এটা নিয়ে আলোচনা হয়নি। পরবর্তীতে 2 উইকস ব্যাক আমরা এটা নিয়ে আবার আলোচনা করেছি।
সরকারের পক্ষ থেকে যে এটা বলা হলো যে এটা একটা বেসরকারি ঘোষণা, তখন আপনাদের প্রতিক্রিয়া কি হলো? আপনারা আবার সরকারের সাথে গিয়ে মানে এই প্রক্রিয়াটা যদি একটু আমাদেরকে একটু বলতেন, যে আপনারা আবার সরকারকে গিয়ে বুঝাইতে পারলেন, নাকি সরকার আপনাদেরকে বুঝাইতে পারলো যে তোমরা সইরে আসো, আমরা এটা দিব? কি রকম হয়েছে ব্যাপারটা আসলে? কারণ সরকার একদমই এটা থেকে আলাদা হয়েছিল, এটা একান্ত শিক্ষার্থীদের বিষয়, এই বিষয়ে সরকার অবগত নয়, ছাত্ররা যখন ঘোষণা দেবেন তখন দেখবে আমরা কি ঘোষণা ছিল, ইত্যাদি 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 আর কি। তো সরকার, আপনারা কি সরকারকে বুঝাইছেন, না সরকার আপনার করে বুঝাইছে, নাকি আপনারা দুজনে মিল্লা জিল্লা? সরকার, এই সরকার আমাকে বুঝায় নাই, আমরা দুইজনে মিল্লা জিল্লা কোনো কাজ করি নাই। এটা বিষয়টা হচ্ছে যে আমরা পুরো আন্দোলনে যে আমরা যারা সমন্বয়ে ছিলাম, এখন যারা কাজ করছে, আমরা কি কাজ করেছি? আমরা সেটা হচ্ছে জনগণের ভাষাটাকে আমরা ইন্টারপ্রেট করেছি। জনগণের, দেখেন, মাঠ থেকে এক দফার যে ঘোষণাটা, সেই ঘোষণাটা শহীদ মিনার থেকে আসার আগেই মানুষের সেই যে হচ্ছে এক দফা ঘোষণা করেছে। প্রত্যেকটা কর্মসূচি দেখেন, সেখানে মানুষ হচ্ছে এই কর্মসূচিগুলো আমাদের আগে দিয়েছে, আমরা সেই জায়গাটা সমন্বয় করেছি। ঠিক একইভাবে এই যে প্রক্লামেশন অথবা স্বীকৃতি, এটাকে আমি সহজীকরণ করি, এটাকে ল্যাঙ্গুয়েজ অফ দ্য কমন পিপল করি। এই যে এটা গণ অভ্যুত্থানের স্বীকৃতি, এই স্বীকৃতির প্রয়োজনীয়তাটা মানুষ থেকে এসেছে। গভর্নমেন্ট কারো প্রথমে এটাকে ডিজাইন করতে, আপনারা মনে করছেন যে গণঅভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না, এটা কি আপনাদের মনে হচ্ছে? আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘোষণাপত্রের পরে এটা দেওয়া হবে এরকম আপনার মধ্যে মনে হচ্ছে? ঘোষণাপত্র দেওয়া হবে, ব্যাপারটা হচ্ছে কি, আমরা যখন দেখছি সব জায়গা থেকে এটাকে ডিজাইন করার একটা জনাব আব্দুল্লাহ একটু করে আলাদা করি, যে যেমন ধরেন ঘোষণাপত্রের প্রয়োজন হচ্ছে কারণ গণ অভ্যুত্থানের স্বীকৃতিটা আমরা পাইতেছি না, তাহলে ঘোষণাপত্র এখন দিতে হবে। তো ঘোষণাপত্র দেওয়ার পরে গণ অভ্যুত্থানের স্বীকৃতিটা পাওয়া যাবে বলে আপনারা মনে করছেন, তাই তো? তাই হওয়া উচিত না লজিকে? না না, গণ অভ্যুত্থানের স্বীকৃতি এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি, যেটাকে আমরা সরকার এটাকে ডিজাইন করলো কেন? সরকার এটাকে ডিজাইন করলো কেন? না, মানে ইনিশিয়ালি দেখলাম যে প্রাইভেট ইনিশিয়েটিভ কিছু একটা বলেছে, এই জায়গায় তারা তাদের জায়গা থেকে বক্তব্য দিতে পারে। আমরা তো মিল্লা জিল্লা, আপনি যেটা বললেন যে মিল্লা জিল্লা, আপনার খেলাতে ভালো লাগে, আপনি মাঝে মাঝে যে গতকালের দেখেছি আপনি যে ডায়ালেক্টটাকে খুব মানে পাবলিক এনগেজ করেন, আমরা এটা ফরওয়ার্ড করি না। আমাদের এই যে ধরেন, তাহলে সরকার এটাকে মনে করছে আপনাদের বক্তব্য আসলে ঠিক না, তাই তো? নাকি সরকার যদি ইনিশিয়ালি যদি সরকার সেটা ভেবেও থাকে, সেই জিনিসটাকে আমরা আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করেছি, আমরা আমাদের জায়গা থেকে সরকারকে লাইনে রাখতে, এই যে সরকার আপনাদেরকে 31 তারিখ ঘোষণাপত্র না দেওয়া পরে দিব বলছে, এইটাতে আপনারা মনে করতেছেন যে এটা সরকার আপনাদের কথা শুনছে, তাই তো? দেখেন, আমরা যখন দেখেছি এখানে গভর্নমেন্ট একটা জায়গায় ফোকাস করেছে, সেটা হচ্ছে যে সরকার বলেছে সকলের অংশগ্রহণের ভিত্তিতে সরকার এটা যেহেতু নিজে ইনিশিয়েটিভটা নিয়েছে। আর প্রোক্লেম কারা করতে পারে? প্রোক্লেম হচ্ছে আমরা বারবার চেয়েছি আমরা যে এটা স্টেট পর্যায়ে থেকে যেন সেটাকে লিগ্যালি এন্ডোর্স করা হয়। তো লিগ্যালি এন্ডোর্স করার জায়গা থেকে ঐক্যমত দাবি তো আসলে মাঠ থেকে, এখানে আবার স্টেট করতে আসলো। আমরা দেখেন, আমরা বারবার আমরা যে জায়গাটা হচ্ছে চেষ্টা করছি এখনো পর্যন্ত, আমরা ইউনিটিকে আমরা ফোকাস করছি সবকিছুতে, যাতে করে এই গণঅভ্যুত্থানের প্রত্যেকটি অংশীদার এই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে সবাই অ্যাকনলেজমেন্ট। এখন স্টেট যেহেতু বলেছে আমরা একটা ন্যাশনাল প্রোগ্রামের মধ্যে দিয়ে, শব্দটা হয়তো নেই, বলেছে যে সকল অংশগ্রহণের ভিত্তিতে সরকার নিজেরাই হচ্ছে সেটাকে আমরা করবো। একটু করে বলি, সরকার যেহেতু বলছে যে এখন একটু করে করবো, সবার সাথে অংশগ্রহণ করে করবে, তখন আপনারা বলছেন যে ঠিক আছে, আপনারা সরকারকে বুঝাইতে সক্ষম হয়েছেন যে আপনারা কি চান, তাই তো? ঠিক আছে, আপনাদের মনে ওই সংখ্যা নাই? আমি একটু করে বুঝাই, সেটা হচ্ছে যে আমরা প্রোক্লামেশন অফ যে রেভলিউশন, যেটা অথবা ডিক্লারেশন অফ রেভলিউশন, সেটাকে ঘোষণার পরে সেটাকে গভর্নমেন্ট এন্ডোর্স করতে হইতো, কনস্টিটিউশনাল অ্যাকোমোডেশন প্রয়োজন ছিল। এখন গভর্নমেন্ট যেহেতু নিজেই আমরা ঘোষণা করার পূর্বেই একটা ইনিশিয়েটিভ নিচ্ছে, তার মানে হচ্ছে প্যাসিভলি সে এই প্রোক্লামেশন অফ রেভলিউশনকে সে এন্ডোর্স করছে। তো যেহেতুই করছে, সুতরাং আমাদের অবজেক্টিভ যেহেতু এক হয়েছে, সুতরাং সেক্ষেত্রে পরবর্তী সিদ্ধান্তকে তো আমরা বিরোধিতা জানানোর কোনো ফ্যান্টাস্টিক, কোনো অসুবিধা নাই আমার। আপনি একটু করে বুঝায়েন আমারে, আপনার থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করার আছে আমার, মানে ইটস লাইক লেসন টু মি। আমি আপনাকে বলি, আপনারা যে প্রোক্লামেশনটা বানাইছেন এটা সরকারের দিবেন, বিভিন্ন পলিটিক্যাল পার্টির অলরেডি দিবেন, তাই তো? না, প্রোক্লামেশন বানানো হয় নাই। না, প্রোক্লামেশন না, দেখেন, প্রোক্লামেশন বানায়া সবাইকে দেওয়া হয় নাই, যে প্রোক্লামেশন ফাইনাল করে সবাইকে দেওয়া হয়েছে। একটা ড্রাফট কি করছেন কিনা? ড্রাফট করছেন, একটা ড্রাফট ছিল এবং ড্রাফটটাকে সবাইকে পাঠানো হয়েছে যে এটা ওপেন। মানে ব্যাপারটা কি এরকম যারা আব্দুল্লাহ, যে ব্যাপারটা কি এরকম যে আপনি একটা ড্রাফট করে পাঠাইছেন, মানে কমিউনিস্ট রেজিমে অনেকটা এরকম কথা কওয়া হতো যে আমরা আসলে এই সভায় নেতার সিদ্ধান্ত সবাই মিলে সর্বসম্মতিক্রমে গ্রহণ করি, মানে আপনাদের সিদ্ধান্তই কি সবাই সর্বসম্মতি গ্রহণ করবে, নাকি ওই ড্রাফটের মধ্যে চেঞ্জ আসবে? ওটা জায়গা আছে না, ড্রাফটটা যদি চেঞ্জ নাই আসতো, ড্রাফটের যদি কোনো ধরনের না হতো, আমরা তো বলতাম যে ধরেন এই প্রোক্লামেশনটা দিলাম, এটা হচ্ছে সবাই মাইনে নেন, আমরা তো এটা বলি নাই। আমরা হচ্ছে একটা
এটা একটা স্ক্র্যাচ এখানে ছিল, এবং সবার এখানে দেখেন আপনি নিশ্চিত আপনারা যে ড্রাফটটা দিবেন সেই ড্রাফটটা সবাই সবার মতামত দিয়ে আইসা 15 তারিখের মধ্যে এটা আবার সবাই মাইনা সবাই এটার সাথে একমত হয়েও যাবে, যাদেরকে আপনারা পাঠাচ্ছেন আপনারা নিশ্চিত তাদের সাথে কথা হয়েছে আপনাদের? এখন যদি নিশ্চিত না হয় সেক্ষেত্রে গভর্নমেন্ট যে প্রমিস দিয়েছে সেই প্রমিসের ভায়োলেশন। কিসের ভিতরে গভর্নমেন্ট এই প্রমিস দিল? গভর্নমেন্ট তো আরেক অংশীজনের মতামত জানে না, তাহলে আপনার কথা ঠিক হইলে শুধু আপনাদের মতামত জানে না। গভর্নমেন্ট যেহেতু বলেছে, আপনি ওই যে গতকালের যে একটা প্রেস রিলিজ বলেছে, সেখানে স্পষ্ট ভাষায় বলেছে যে সকল অংশীজনের ভিত্তিতে গভর্নমেন্ট নিজে ইনিশিয়েটিভ নেবে এবং সবার মধ্য দিয়ে যখন আসবে, তার মানে হচ্ছে গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি। গভর্নমেন্ট কেমনে করলো যখন গভর্নমেন্ট জানে না যে আরেকজন মানুষ কি বলবে? গভর্নমেন্ট যে জানে না সেটা তো আমার সাথে আলোচনা করে নাই। গভর্নমেন্ট অলরেডি জানে না, যেহেতু গভর্নমেন্ট ডিক্লারেশন দিয়েছে তার মানে জানে। আমি যদি এটাকে আলোচনা লজিক্যাল মনে হচ্ছে ব্যাপারটা, অবজেক্টিভ ডিসকাশনে যদি আসে গভর্নমেন্ট, দেখেন আপনি 15 তারিখের পরে যদি প্রোক্লেমেশন না হয় তাইলে কি হবে সেটা নিয়ে আপনি আলোচনা করতেছেন, আর আমি আলোচনা করতেছি না 15 তারিখের পরে না। কিন্তু এই যে জনাব আব্দুল্লাহ, আমি আলোচনা করতেছি এই প্রোক্লেমেশনটা কিসের ভিত্তিতে বা কেমনে কইরা, প্রক্রিয়াটা কি, সবার মতামত কেমনে আসবে। আমি খালি এখানে দেখতেছি আপনারা একটা প্রোক্লেমেশনের ড্রাফট কইরা, যেটাকে আপনি এখন স্ক্র্যাচ বলতেছেন, এইটা পাঠাইছেন বিভিন্ন লোকের কাছে। অন্য যারা অংশীজন আছে, আপনারা ছাড়াও তো আরো কিছু অংশীজন থাকতে পারে, 2-1 অথবা অর্ধেকজন, আপনারা একজন থাকতে পারে। তাদের মতামত যদি অ্যাকোমোডেট করতে হয় তাহলে আপনারা তো জানেন না তারা এই আপনাদের স্ক্র্যাচের সাথে একমত হবে কি হবে না। আপনি বলতেছেন গভর্নমেন্ট জানলেও জানতে পারে, তো যদি না জানে, যদি গভর্নমেন্ট যেহেতু জানে, আরেকজন কি প্রস্তাব দিবে? গভর্নমেন্ট যেহেতু জানে এই কারণে ইনিশিয়েটিভ নিয়েছে। এখন আপনার যদি মনে হয় যদি 15 তারিখের পরে যদি বা হচ্ছে একটা আমরা আমাদের জায়গা থেকে 15 তারিখ আজকে বলেছি যে একদম দীর্ঘকাল আমরা আমাদের জায়গা থেকে আজকে বলেছি 15 তারিখের মধ্যে হইতে হবে, কিন্তু এটা দীর্ঘকাল, এটা অনন্ত অসীম সময় ধরে তো এটা সম্ভব না। সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে 15 তারিখ বলেছি। গভর্নমেন্ট যদি সেটাকে ভায়োলেট করে, গভর্নমেন্ট যদি একটা সময় বলে যে না রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয় না, সেটা হয় নাই, তো সেই জায়গা থেকে বা এই পার্টি অ্যাকোমোডেট, মানে যদি গভর্নমেন্ট যদি বলে যে এই রাজনৈতিক দল এই অংশীজন, আমার মনে হয় আপনি একটু মানে প্রক্রিয়াটার ব্যাপারে পরে নিশ্চয়ই আরো ক্লিয়ার করবেন। এখন তো এটা মাত্রই আজকে 31 তারিখ, আপনি নিশ্চয়ই 1, 2, 3 তারিখে আরো বেশি করে দেখবেন। এটা তো ক্লিয়ার ভাই, এটা তো ক্লিয়ার প্রক্রিয়াটা যে এটা কেমনে স্টেক হোল্ডারদের কাছে কি মতামত না হবে, কোন বিষয়গুলোর উপর জোর দেওয়া হবে, এটাকে ডায়লগ ভিত্তিক মতামত না হবে, মানে সবগুলি পক্ষ কিভাবে এক জায়গায় আসবে, নিশ্চয়ই সেটা একটা প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়াটা নিশ্চয়ই আপনারা ফাইনাল করবেন, আমার অসুবিধা নাই, আপনারা ফাইনাল করেন আরো, কারণ এটা তো মাত্রই আপনারা জিনিসটা সামনে আসলো। হাওয়েভার আপনি অনুমতি দিলে আমি একটু পরের প্রশ্নে যাইতে পারি। পরের প্রশ্নের মধ্যে থেকে বা পরের বিষয় যদি বলি যে মানে প্রশ্নটা এরকম করতে পারি যে আপনি নিজেকে যথেষ্ট, মানে এই প্রশ্নটা একটু লেয়ার আছে, এটার প্রথম প্রশ্নটা একটু করে নেই, আপনি নিজেকে যথেষ্ট দেশপ্রেমিক শক্তি মনে করেন কিনা, দেশপ্রেমিক মনে করেন কিনা? আমি নিজেকে দেশপ্রেমিক মনে করি, তবে এটা হচ্ছে ওকে ফাইন, হ্যাঁ ইয়েস, না আপনি আরেকটা বলেন, অসুবিধা নেই। না আমি দেশপ্রেমিক মনে করি, দেশপ্রেমিক মনে করেন। ওকে, জামায়াত ইসলামের আমির বলেছেন দেশে পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি দুটা, একটা হচ্ছে সেনাবাহিনী আর একটা হচ্ছে জামায়াত। আমাদের প্রশ্ন হচ্ছে আপনি তার বক্তব্যের সাথে একমত কিনা? 2 হচ্ছে যদি একমত না হন, দেশপ্রেমিক হইতে হলে আপনাকে সেনাবাহিনীর অংশ হইতে হবে অথবা জামায়াতের অংশ হইতে হবে, আপনি কোনটা? আমি জামাত নেতার এই বক্তব্য আমি শুনি নাই। আমি কি পড়ে শোনাবো কোটেশন? আমি দায়িত্ব আমি কোটেশন, জামায়াতের যদি জামায়াত থেকে ধরনের এই ধরনের বক্তব্য যদি এসে থাকে, আমি বক্তব্যের সাথে মানে আমি জানি এই বক্তব্য উনি দিয়েছেন কিনা, আর যদি দিয়েও থাকেন তাহলে এটা নিয়ে আলোচনা, আমার জায়গা থেকে আমি আলোচনার জন্য এই বাইনারি পজিশন আমি যেতে চাই না যে ওই পলিটিক্যাল পার্টি সাবস্ক্রিপশন করলে আমি দেশপ্রেমিক, ওইটা হচ্ছে এক ধরনের একটা জিনিস, একটা প্যারোকিয়াল একটা হচ্ছে আইডিয়া যে আমি এই আইডিওলজি থাকলেই হচ্ছে আমি দেশপ্রেমিক, আর ওই আইডিওলজি হলে দেশপ্রেমিক না, এই ধরনের ধারণাতে আমি বিশ্বাস করি না। আচ্ছা ঠিক আছে, ধরেন এটা এই বাইনারি ধারণাতে আপনি বিশ্বাস না করলেন, সেনাবাহিনী নিয়ে আপনি কি মনে করেন? আপনি কি মনে করেন বাংলাদেশের সেনাবাহিনী একটা পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি? এই বিষয়ে আমার মন্তব্য করা, আমি মানে ডেসক্রিপশন দিতে হবে। এই গণঅভ্যুত্থানে বাংলাদেশ সেনাবাহিনী যে ধরনের পদক্ষেপ নিয়েছে আমি অ্যাপ্রিশিয়েট করি। আবার কিছু কিছু জায়গায় অনেক ধরনের বক্তব্য এসেছে, বিবৃতি এসেছে, সেগুলো মনে হয় যে সেগুলো নিয়ে হচ্ছে হয়তো সমালোচনা হতে পারে এক্সিট দেওয়ার ক্ষেত্রে। তবে সেনাবাহিনীর যে ভূমিকা রেখেছে তারা 5 আগস্টের পূর্বে, তারা মানে অন্য কোনো ডিসিশন নিতেও পারতো, দেশের পরিস্থিতি অন্যদিকে যেতেও পারতো, তো তারা সেই জায়গায় যে তৎক্ষণকার সময় যে ভূমিকাটা রেখেছে সেটির জন্য আমি সাধুবাদ জানাতে চাই। তবে সেনাবাহিনীর সার্বিক বিষয় যে এটা লিটমাস টেস্ট তো খালেদ ভাই নাই, এটা লিটমাস টেস্ট আপনি কেমনে করবেন যে ইভেন্ট বেসিসে লিটমাস টেস্ট হয় না, যে এই ইভেন্টে দেশপ্রেমিক, ওই ইভেন্টে দেশপ্রেমিক, ওইভাবে দেশপ্রেমিকের লিটমাস টেস্ট নাই। কিন্তু এখন তো ইভেন্ট বেস মানে লিটমাস টেস্টও অনেক বেশি চলতেছে, তাই না? জুলাই আগস্টে করেছিলেন, তার আগে কি করছেন, হাসান সাহেব ক্রোড়পত্রে লিখছেন কিনা, এগুলিও তো নানা ধরনের মানে কথা আসতেছে, কিন্তু সার্বিকভাবে দেখার জায়গা তো সার্বিকভাবে দেখার জিনিসটা তো আসলে নাই।
তো এইটা তো আসলে অনেক সময় অনেক জায়গায় অনেক হার্ট করে, যে মানে ধরেন এইটা ভাই সার্বিকভাবে আপনি মানে এই সার্বিক জায়গায় যদি আপনি আওয়ামী লীগকে রাখেন, এই সার্বিকভাবে যদি আপনি এই জায়গায় গত একটা দীর্ঘ সময় ধরে যে যেই রাজনৈতিক দলের কারণে খালেদ মহিউদ্দিনরা দেশে সাংবাদিকতা করতে পারে নাই, ওদেরকে যদি সার্বিক এই 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 ফরম্যাটে রাখেন, এই কম্প্রিহেন্সিভ এর ব্যাপারটা রাখেন, তাইলে আওয়ামী লীগ ছাড়া ওই সার্বিকতার মধ্যে আমি সবাইকে রাখতে চাই। এই জায়গায় আওয়ামী লীগ আসবে। আচ্ছা, আওয়ামী লীগ বাদ দিয়ে বাকি সবাইকে রাখতে চান। একটা প্রশ্ন চলে আসে যে আপনি আওয়ামী লীগকে মানে প্রশ্ন আমি অন্যভাবে করি, যে ধরেন এখন একটা বড় কথা আছে হচ্ছে যে মুজিববাদকে বাদ দেওয়ার, মানে যেই কথাগুলিকে মুজিববাদ হিসাবে বলা হইতেছে আর কি, সেগুলিকে বাদ দেওয়ার। যেমন 31শে জুলাই আমরা এটার মধ্যে দেখলাম যে মুজিববাদের আপনারা কবর করতে চান। এখন মুজিববাদ বলতে আসলে এক্স্যাক্টলি কোনটা? কারণ আমরা কিন্তু দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ও আমরা কিন্তু এটা একদম দেখেছি যে শেখ মুজিবের ভাষণ, বঙ্গবন্ধুর ভাষণ 7 মার্চের ভাষণকে ইন্সপিরেশন হিসেবে ব্যবহার করার, যেটা আসলে আপনাদের সমন্বয়কদের মধ্যে থেকে কেউ কেউ এটা ব্যবহার করেছেন। আমরা দেখেছি ওই সময়কার স্লোগান ব্যবহার করার, তার কথা বলে মানুষকে ইন্সপায়ার করার। তো এইটার এখন যে আবার আপনারা মুজিববাদের কবর চাচ্ছেন, সেইটার কারণ কি? যে আপনারা পপুলিস্ট জায়গাটা থেকে, মানে জনতুষ্টিমূলক এই জায়গাটা থেকে এটা ধরতে চাচ্ছেন, নাকি ব্যাপারটা এরকম যে ওই সময় আপনারা এটা করেছেন যাতে আপনারা একটা কৌশল নিতে পারেন, যেই কৌশলে আবার বেশি লোক আপনাদের প্রতি আকৃষ্ট হতে পারে? কোনটা, মানে ওই সময়টা কৌশল ছিল নাকি এখনকার একটা কৌশল? দুইটা তো দুই অবস্থা, তাই না? আচ্ছা, আমি আপনি আমার জন্য সহজ করে দিয়েছেন। এই মুজিববাদ হচ্ছে ওই আইডিয়াটা, আমি যখন আমার একটা যৌক্তিক দাবির জন্য দাঁড়াবো, তখন আমাকে সেন্স অফ উইনেস ডেভেলপ করতে হয় এই মুজিবের খুঁটির উপর দিয়ে। অর্থাৎ আমি এই মুজিবের খুঁটিতে আসি, এই মুজিব আইডিয়ার মধ্যে আমি বিশ্বাস করি, তাইলে হচ্ছে আমি যৌক্তিক দাবি জানাইতে পারবো। ক্যাম্পাসগুলোতে কি অবস্থা ছিল? ক্যাম্পাসগুলোতে অবস্থা ছিল, আপনি কোন একটা যৌক্তিক দাবি নিয়ে দাঁড়ান, আপনাকে দাবি জানাবেন আপনি 3 দিন, আর আপনাকে বাকি 5 দিন আপনাকে বারবার বলতে হবে আমি কোনো রাজনীতি করি না, আমি এটা অরাজনৈতিক দাবি, এটা অরাজনৈতিক দাবি। এবং এই দাবিটাকে হচ্ছে যথাযথ করার জন্য আপনাকে বারবার হচ্ছে বলতে হবে যে কি, ওই যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, অর্থাৎ বঙ্গবন্ধুর সাবস্ক্রিপশন ছাড়া, বঙ্গবন্ধুর খুঁটি ধরা ছাড়া আপনি কোনো একটা যৌক্তিক কোনো একটা দাবি দাঁড় করাইতে পারবেন না। ওই আইডিয়াটা হচ্ছে সামগ্রিকভাবে হচ্ছে মুজিববাদী আইডিয়া। অর্থাৎ রাষ্ট্রের সবকিছুকে একটা সেন্ট্রালাইজড একটা আইডিয়া থেকে সেখানে ম্যানিপুলেটেড হবে, এবং ওই আইডিয়াটা হচ্ছে আনক্রিটিক্যাল আইডিয়া। এই আইডিয়াটাকে আপনি কখনোই ক্রিটিক করতে পারবেন না। ওই আইডিয়াটা হচ্ছে একটা সবকিছু বঙ্গবন্ধুর স্বপ্ন, ওরকম ভাবে ওই লাইন থেকে একদম সেন্ট্রালাইজ করা হবে। ওই আইডিয়াটাই হচ্ছে মুজিববাদী আইডিয়া। এবং এটার ভাই এটা একটা হিস্ট্রিক্যাল নারেশন আছে, এটার এটা সামাজিক এক ধরনের ব্যাখ্যা রয়েছে, অর্থনৈতিক এক ধরনের ব্যাখ্যা রয়েছে, এই জিনিসটা সামাজিক বাস্তবতার এক ধরনের ব্যাখ্যা রয়েছে। এটা তো ম্যাথস না যে হচ্ছে মুজিববাদের এই আইডিয়াটা তো আসলে ফর্মুলেটেড, বা মানে হিসাবটা কি? এটা কি হাসিনা সরকারের সময় মুজিববাদের আইডিয়াটা হয়েছে, নাকি মুজিববাদের আইডিয়া শেখ মুজিবুর রহমানের সময়ও ছিল? শেখ মুজিবুর রহমানের সময় ছিল। আপনার যখন মুক্তিযুদ্ধটা হয়েছিল ডিগনিটি, ইকুয়ালিটি এবং জাস্টিসের ভিত্তিতে, এবং সেখানে হচ্ছে 71 পরবর্তী সময়ে আইসা আপনি দেখেন এই প্রথম 71 পরবর্তীতে আপনার হচ্ছে কনস্টিটিউশন এমন কিছু হচ্ছে আপনার আবার পিলার নিয়ে আসলো, যথা হচ্ছে যেখানে সোশ্যালিজম, ন্যাশনালিজম, তারপর হচ্ছে এখানে নিয়ে আসলো হচ্ছে বাঙালি ন্যাশনালিজম আসলো। আমি আওয়ামী লীগের মূলনীতি না, এটা আওয়ামী লীগের নীতিও না, মানে এটা মানে দেখেন মুক্তিযুদ্ধটা, হ্যাঁ এটা হচ্ছে এটা কালের মূলনীতি। এর মূলনীতিটা ছিল ভারত এবং সোভিয়েতপন্থী যেসব মুক্তিযুদ্ধের সময়, সেই সময় দুইটা স্ট্রিম ছিল। আপনি যদি তৎকালীন সময়, আমি চেষ্টা করছি এখন পড়ার, বা আগেও পড়ার চেষ্টা করেছি, তৎকালীন সময় বদরুদ্দিন ওমর এবং হচ্ছে ভাষা নিয়ে আপনার লেখাগুলো যখন পড়ছি বা পড়ি, তখন দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটা ব্যাপক একটা বিভাজন ছিল। অর্থাৎ যারা হচ্ছে পাকিস্তানের জন্য যে এই গণপরিষদটা করা হয়েছিল পাকিস্তানের জন্য, ওইটা দিয়ে হচ্ছে একটা বাংলাদেশ সেটাতে পুরো রিফ্লেক্ট পাইলো হচ্ছে একটা ব্যক্তির একটা ধারণা, যেটার পরবর্তী হচ্ছে আপনি মনে করতেছেন যে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এইটা হচ্ছে সংবিধানের মূল সমস্যার জায়গা। আপনি না আপনি একদম যে এভাবে কনক্লুশনে চলে গেলে হবে না। অর্থাৎ এই যে মুক্তিযুদ্ধটা হইলো ডিগনিটি, ইকুয়ালিটি এন্ড জাস্টিসের ভিত্তিতে, পরবর্তীতে আপনার মুক্তিযুদ্ধের যে সকল অংশীজনের কি মতামত নিয়ে এটা হয়েছিল নাকি পাকিস্তানপন্থী যারা রয়েছে, এটা একটা মানে এটাকে অন্যভাবে ব্যাখ্যা করার একটা সুযোগ থাকবে, কারণ এই যুগে হচ্ছে কনটেক্সট ছাড়া কথা ইজিলি। আমি বলতে চাচ্ছি তৎকালীন সময় যে গণপরিষদটা করা হচ্ছিল, সেই গণপরিষদটা হচ্ছে এই গণপরিষদটা কিভাবে মানে কোন নির্বাচনের ভিত্তিতে হয়েছিল? একটা ন্যাশনাল এবং প্রভিন্সিয়াল নির্বাচন, যে নির্বাচনটা
জনাব সেই আব্দুল্লাহ, নির্বাচনটা জনাব করা আব্দুল্লাহ, হয়েছিল পাকিস্তানের জন্য। এই তর্ক তো আমরা করতেই পারি, এই তর্ক আমরা সারা জীবন ধরে করতে পারবো যে এটা আসলে গণপরিষদ হয়েছিল কিনা, 70 সালে যারা নির্বাচিত হয়ে আসছিল তারাই গণপরিষদে বসবে কিনা, এগুলো তর্ক আমরা করতে পারি। কিন্তু আমি জানতে চাইতেছি যে আমরা এখন 72-এর সংবিধান বলি বা ইয়াটা বলি, এটার ক্ষেত্রে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এগুলিকে আমরা সমস্যা হিসেবে দেখতেছি কিনা ভিসাভিস যেখানে আমাদের কাছে ডিগনিটি, ইকুয়ালিটি এবং সোশ্যাল জাস্টিস ছিল, এবং ডিগনিটি, ইকুয়ালিটি, সোশ্যাল জাস্টিসের এন্টিথিসিস আমরা গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদকে মনে করতেছি কিনা যে একটা আরেকটার সাথে সাংঘর্ষিক। না, এন্টিথিসিস না, এখানে কন্ট্রাডিকশন আছে। কন্ট্রাডিকশন আছে, হ্যাঁ, কন্ট্রাডিকশনটা একটু বলেন, কন্ট্রাডিকশনটা একটু বুঝি। কন্ট্রাডিকশন এখানে দেখেন, একদম পুরাটাকে হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ বানিয়ে ফেলছে, এখন সবগুলাকে একসাথে হচ্ছে একটা প্যাকেটে নিয়ে আসছে। এখন পুরা এই জায়গায় আপনি দেখবেন যে ওইখানে গণপরিষদ থেকে তখন যতীন্দ্র লামা কিন্তু তখন উনি অনির্দিষ্টকালের জন্য হচ্ছে গণপরিষদ, তাহলে এই একটা স্পেসিফিক সমস্যা পাওয়া গেল যে জাতীয়তাবাদটা এরকম বাঙালি এরকম হইতে পারবে না, তাই তো? দেখেন না, সমস্যা না, এখানে আপনার প্রত্যেকটা স্টেকহোল্ডারের অ্যাকনলেজমেন্ট প্রয়োজন। আপনার যে জায়গায় সমাজতন্ত্র আছে সেই জায়গায় আবার আপনার এখানে ধর্মনিরপেক্ষতার যে আলাপটা, আপনার এখানে একটা ধর্মনিরপেক্ষতার আলাপ তো যুদ্ধের সময় ছিল না। এখন আমাকে আবার এখানে বলা হইতেছে হাসনাত আব্দুল্লাহ আজকে ক্যাপশন দেবে যে এই ধর্মনিরপেক্ষতার বিপক্ষে। এটা এই ধরনের একটা ছোট 2 লাইনের 4 লাইনের আলাপ আলোচনা দেওয়া সম্ভব না সংবিধান বিশেষজ্ঞ দ্বারা। আমরা ঠিক আছে, এটা আমি বুঝাচ্ছি যে আমরা একটু মুভ অন করি। তার মানে আপনি বলতে চাইতেছেন যে ধর্মনিরপেক্ষতার আলাপটা আলাদা, কিন্তু সংবিধানে ধর্মনিরপেক্ষতা রাখা দরকার ছিল না, এটা রাখা হয়েছে, তাই কি? রাখা হয়েছে, এবং এটাকে এখন বাদ দেওয়া কিভাবে আসছে, এটাকে কি এখন বাদ দেওয়া দরকার মনে করতেছেন আপনি? আবার ভাই না না, নাকি এটা আলাপই চান না? আমি বুঝি না, কিন্তু এটা নিয়ে নাকি আপনি আলাপই চান না? না, আমি আলাপ চাই, আমি আলাপ চাই, তবে হ্যাঁ অবশ্যই আলাপ চাই, সেটা আলাপ হওয়া উচিত। কিন্তু এটাকে যদি আপনি এভাবে বলতে চান, হাসনাত আব্দুল্লাহ এটা চাইছে যে সংবিধান হচ্ছে ধর্মনিরপেক্ষ। আরে ভাই, হাসনাত আব্দুল্লাহ চাইছে সেটা বলবো কেন? আমি আলাপটা বোঝার জন্য আলাপটা হচ্ছে যে মুক্তিযুদ্ধটা যেভাবে হয়েছিল, মুক্তিযুদ্ধটা যেই অবজেক্টিভ সামনে রেখে হয়েছিল, পরবর্তীতে 72-এর যে সংবিধানটা হয়েছিল, এই মুক্তিযুদ্ধের গণ আকাঙ্ক্ষার প্রতিফলনটা এই সংবিধানটাই হয় নাই, আওয়ামী লীগের আকাঙ্ক্ষার প্রতি। আওয়ামী লীগের আকাঙ্ক্ষা জাতীয়তাবাদ, আমি একটু কয়ে রাখি, আমার জীবনেও মনে হয় না আওয়ামী লীগের আকাঙ্ক্ষা জাতীয়তাবাদ, আমার জীবনেও মনে হয় না আওয়ামী লীগের আকাঙ্ক্ষা ধর্মনিরপেক্ষতা। কারণ আওয়ামী লীগ ধর্মরে পুঁজি কইরা সবচেয়ে বেশি বাংলাদেশ অন্যায় করছে। আপনি খোঁজ নিয়ে দেখেন গত 15 বছরে সে যাদেরকে দুর্বল পাইছে, সে ধর্মীয় সংখ্যালঘু হোক, পাহাড়ি সংখ্যালঘু হোক, এই মানে অন্যভাবে সংখ্যালঘু হোক, যেমনে পারছে আওয়ামী লীগের অত্যাচারগুলি করছে। সুতরাং আওয়ামী লীগের আমার কখনোই ধর্মনিরপেক্ষ মনে হয় নাই, কখনো জাতীয়তাবাদী মনে হয় নাই, কখনো গণতন্ত্রী মনে হয় নাই। গণতন্ত্র মনে হইলে সে কোনোদিন ভোট লয়ে এরকম করতে পারতো না, আমরা এটার মধ্যে এটা দেখছি। কখনো তাদেরকে সমাজতন্ত্রী মনে হয় না, সমাজতন্ত্রী হইলে বাংলাদেশে এতগুলি ঋণ খেলাপি হইতো না, এতগুলি অলিগার্ক সৃষ্টি হইতো না। আওয়ামী লীগ এই সংবিধানের 4 মূলনীতির একটাও মানে নাই, এটা হলো আমার ছোট্ট 2 পয়সার মতো। কনস্টিটিউশন তার মানে এটা তো কনস্টিটিউশন তাহলে কমপ্লিটলি ফেল করছে। না না, আওয়ামী লীগ যা যা কিছু করছে, শুনেন হাসনাত, আমার মতটা হলো আওয়ামী লীগ যদি আপনারা কনস্টিটিউশন ভঙ্গ করছেন এই কারণে আপনাদের শাস্তি দিবে, এই একটা স্বপ্নের জায়গায় থাকে, আমি বলবো বাংলাদেশে কোনোদিন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে বাংলাদেশের সংবিধানের মূলনীতি ধ্বংস করার জন্য আওয়ামী লীগের বিচার সবচেয়ে আগে করা উচিত। এই এক্সিস্টিং মূলনীতি ধ্বংস করার জন্য গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ একটাও সে মানে নাই। আমি এটা গ্যারান্টি দিয়ে কইতে পারি, একটাও মানে নাই। এটা অসংখ্য উদাহরণ দেওয়া যাবে, আমি ঘটনা লম্বা করছি, কিন্তু আপনারা যে সংবিধানটা করা হয়েছে, সংবিধানের মূলনীতির ভিত্তিতে করা হয়েছে, এটা কোনোদিনও বাস্তবায়ন করা হয় নাই। এটা আওয়ামী লীগ নিজেই খর্ব করছে। না, আওয়ামী লীগ খর্ব করছে না, আওয়ামী লীগ খর্ব করছে না। আমি শেখ হাসিনার আমলটায় আমি সাংবাদিকতা করি, আমি 15 বছরে কইতেছি আওয়ামী লীগ এটা হত্যা করছে। সুতরাং সংবিধানের দোষ আমি দেই না, সংবিধানের দোষ আমি দেই না। আমার কাছে মনে হয় সংবিধানে যাই থাক এরকমই হয়েছিল। আপনারা কি করবেন সেটা নিয়ে আমি আসি, আপনাদের বক্তব্যে আসি। আওয়ামী লীগের কথা কইলে লাভ নেই আমার এখন। আমি কি জানি বলে আপনারা জানেন যে আপনি আসবেন, সেই জন্য আমরা একটা পোল করি। সেই পোলের মধ্যে আমরা দিছিলাম জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করা হবে বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এ বাস্তবায়ন করা সম্ভব হবে কিনা সেটা বলেছেন শতকরা 50% সম্ভব হবে, শতকরা 50% বলেছেন সম্ভব হবে না। খুবই বিচিত্র। আমার এই জীবনে আমি প্রথম কোনো একটা মানে জরিপ এরকম টাই হইতে দেখলাম। আচ্ছা, হাওয়েভার আমি একটু হাসনাত আব্দুল্লাহ আপনার কাছে আসি। আপনি তো অনেকগুলি জায়গায় যান, কখনো কখনো নিজেকে অ্যাসাইনমেন্ট দেন, কখনো কখনো অন্যরা আপনাকে যাইতে বলে। আমি আপনি দেখি যে আপনি অনেক প্রবলেম শোনেন, কিছু কিছু প্রবলেম আপনি সলভও করতে চেষ্টা করেন। কেমনে করেন আমি জানি না, এইটা নিশ্চয়ই কোনো না কোনো একটা জায়গা আপনার আছে যে এখান থেকে আপনি প্রবলেম সলভও করেন। আপনি আমাকে একটা সরলভাবে বলতেন যে আপনার আসলে জনগণের সাথে সম্পৃক্ততা আপনি কিরকম দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের? তারা কি আপনাদের সাথে খুব সম্পৃক্ত? জনগণ আমাদের সাথে এখন দেখেন, এটা দীর্ঘ সময়
একটা জনগণের যেটা হয়েছে যে একটা বিভাজনের রাজনীতির মধ্যে দিয়ে তারা হচ্ছে গড়ে উঠেছে, এবং সেক্ষেত্রে হচ্ছে তাদের আশাকাঙ্ক্ষার প্রতিফলন হইতে দেখে নাই। এবং হাসিনার যে পতন এবং নতুন রাজনৈতিক একটা বন্দোবস্ত, নতুন রাষ্ট্র কাঠামো, এই বিষয়গুলোর সাথে মানুষ আমাদের সাথে অ্যাটাচ করে, এটা আমরা দেখি। সবাই অ্যাটাচ করে, বিষয়টা এমন না, আমি বলবো না যে শতভাগ মানুষ আমাদের সাথে অ্যাটাচ করেছে, বিষয়টা এমন না। কিন্তু তারা যে কথাগুলো বলতে চায়, তারা যেই ধরনের কর্মসূচি দেখতে চায়, তারা যেই ধরনের বাংলাদেশ দেখতে চায়, সেটি আমরা যখন এই ধরনের বাংলাদেশের কথা বলি, একটা উল্লেখযোগ্য সংখ্যক জনগণ আমাদের সাথে অ্যাটাচমেন্ট ফিল করে, এখনো পর্যন্ত ফিল করে। এবং আজকে যে আমরা কর্মসূচি দিয়েছি, আপনি দেখেছেন একবার এই কর্মসূচি হবে কি হবে না, এই দুর্দুল্যমান অবস্থায় কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, প্রান্তিক জনপদ থেকে, বিভিন্ন জায়গা থেকে মানুষ উঠে এসেছে। এখনো পর্যন্ত নতুন একটি রাজনীতিক, আপনি একটা মানে আরবান মিডল ক্লাসে একটা রাজনীতিক, আমরা এই যে প্রজন্মটা আই হেট পলিটিক্স প্রজন্মের মধ্যে দিয়ে হয়েছে, আমরা মনে করেছিলাম এই প্রজন্ম হচ্ছে রাজনীতি বিমুখ হয়েছে, দেশ কিভাবে গেল, এই দিকে তাদের কোনো মনোযোগ নেই। এই প্রজন্মটা আমাদেরকে নিয়ে আশা দেখছে, এই প্রজন্ম আমাদেরকে নিয়ে আমাদের ছোটখাটো ভুলগুলো তারা আশাহত হয়, আমাদেরকে নিয়ে ক্রিটিক করে, কারণ আমাদেরকে নিয়ে তারা অনেক বেশি স্বপ্ন দেখে। আমার মনে হয় খুব চমৎকার বলেছেন জনাব আব্দুল্লাহ। অনেক প্রশ্ন রয়েছে, তাহলে আপনি বলতেছেন যে জনগণ আপনার সাথে অ্যাটাচ বোধ করে, শতভাগ না হলে উল্লেখযোগ্য সংখ্যক করে। আপনাদের একটা আইডিয়া আছে যে এই উল্লেখযোগ্য সংখ্যক মানে একটা চিন্তা যে এটা আসলে কত ভাগ, এটাকে আপনার একটা কোনো আমরা যেহেতু এখনো কোয়ান্টিটেটিভ জরিপ চালাই নাই, কোনো হচ্ছে ভোটাভুটি বা এই ধরনের হয় নাই, সুতরাং এটা কত পার্সেন্ট এই কোয়ান্টিটেটিভ অ্যাসেসমেন্ট আমি যেতে পারবো না। কিন্তু আপনি তো দেখেন যে গেলে লোকজন সাড়া দেয় বা লোকজন আপনাদের কাছে আসতেছে, সেটা তো আপনারা দেখেন, তাই তো? হ্যাঁ, সেটা আমরা দেখি। মানুষের আকাঙ্ক্ষা। আমার এই প্রশ্নটার মধ্যে আসলে কতগুলি ভাগ রয়েছে, যদি এইটা দেখেন আপনারা, এবং এটা তো কেউ কোনোদিন অস্বীকার করবে না। আমরা জার্মানিতে ছিলাম, পুরো জুলাই মাসটা আমরা দেখেছি যে আপনাদের ডাকে আপনারা প্রথমে কোটা আন্দোলন করতেছিলেন, তারপরে যখন এটা একদফা আন্দোলনের মধ্যে গেল, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আপনারা বললেন, সেইটা 3 তারিখে আপনারা বললো, তার আগেও এক দফার আপনাদের পেছনেই, মানে আমি যেটা বলি যে আপনারা এটার পুরো বাংলাদেশ এসে আপনাদের পিছনে দাঁড়িয়েছিল, এবং সবাই আসলে বলা বলি করতেছিল। প্রফেসর ইউনূস পর্যন্ত বলেছেন এই ছাত্ররাই আমাকে নিয়ে এসছে এবং তারাই আমাদেরকে আসলে ক্ষমতায় বসিয়েছে, মানে একদম স্পেসিফিকলি বসেছেন। যদি ওই ব্যাপারটা ঠিক হয়, বা ঠিক তো বটেই, মানে ওই ব্যাপারটা ঠিক হয়, আমি যদি বলতে চাই না, ওই ব্যাপারটা তো ঠিক বটেই, সময়টা যেহেতু পেরিয়েছে, তাহলে আপনার কাছে কি মনে হয় না যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ আপনাদেরকে আসলে সমর্থন করেন, আপনাদেরকে চান যে তারা নতুন রাজনৈতিক আলোতে দেখতে? আমরা তো এটা বিশ্বাস করি, বাংলাদেশের এই জন্য তো বলছি উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এখনো পর্যন্ত চায়। অতীতের কনভেনশনাল পলিটিক্সে তারা আশাহত হয়েছে বিভিন্ন সময়, বিভিন্ন স্তরে, তো তাদের যে আশা আকাঙ্ক্ষা গুলো গড়ে উঠছে, যতদিন পর্যন্ত আমরা তবে এটা ঠিক, যতদিন পর্যন্ত আমরা তাদের আশা আকাঙ্ক্ষার কথা বলতে পারবো, মানুষের আশা আকাঙ্ক্ষার কথা বলতে পারবো, আপনারা তো তাদের আশা আকাঙ্ক্ষার কথা বলতেছেনই, সেই জন্য হচ্ছে আপনাদের কাছে অভিযোগগুলো আসছে, তাই তো? জি, সেই জন্যই। তাহলে এই মুহূর্তে আপনারা কি মনে করেন না যে এই মুহূর্তে যদি একটা নির্বাচন হয়, আপনারা যেহেতু রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন, আপনাদেরকেই জনগণ চাইবে বেশি করে? আপনি কোন একদম ধাক্কাতে নিয়ে যাচ্ছেন? ওকে, না দেখেন, আচ্ছা আপনি যদি আমি আপনাকে বলি আব্দুল্লাহ, আপনি যদি কোনো প্রশ্নের উত্তর দিতে না চান বা এতে না করেন, তাহলে মানে আমার অসুবিধা নাই। আপনি রাজনীতিবিদ, আপনি বাংলাদেশের মন্ত্রী হবেন, প্রধানমন্ত্রী হবেন, রাষ্ট্রপতি হবেন, আমি কিন্তু সাংবাদিকই থেকে যাবো। সো আমার কাজ, মানে অনেকে এটা মনে করেন যে অমুকের সাথে আমি এমনি কথা বললাম, অমুকের সাথে কেমনে কথা বললাম, ব্যাপারটা এরকম না। হুএভার যে আপনার সিটে থাকবে, আমি তাকে এইভাবেই প্রশ্ন করতে চাইবো। তো আপনি যদি মনে হয় যে প্রশ্ন আপনি দিবেন না, তাহলে আপনার মনে হয় না যে আপনি এখন নির্বাচন করলে বেশিরভাগ মানুষ আপনাদেরকে চাইবে, গণতান্ত্রিক ভাবে আপনারা আসলে দেশ চালাবেন? দেখেন, নির্বাচন, দেখেন আমি এই প্রশ্নের মানে একদম যে কনক্লুসিভ কোন উত্তর দিচ্ছি না, বাট আমার যেটা ধারণা, আপনি বলেছেন যে রাজনীতিবিদ, আমরা হচ্ছে এই জায়গায় মানে একটা হচ্ছে অভ্যুত্থান কেন্দ্রিক একটা রাজনীতি বা অভ্যুত্থান কেন্দ্রিক একটা বিষয়, আর একটা হচ্ছে যে পরবর্তীতে ভোট কেন্দ্রিক যে পলিটিক্স, এই দুটা ডাইমেনশনের পার্থক্য রয়েছে। আমাদের সাংগঠনিক স্ট্রাকচার রয়েছে, এটা সাংগঠনিক এক ধরনের ইভেন্ট রয়েছে। তো সেই জায়গাতে কিন্তু আমরা এখনো পর্যন্ত কি আপনাকে বুঝতে হবে আমরা কোনো রাজনৈতিক দল কিনা। রাজনৈতিক দল হলে সেটা সাংগঠনিক স্ট্রাকচার থাকবে, সাংগঠনিক ম্যানিফেস্টো থাকবে, সেটা ভিশন থাকবে, অ্যাসপাইরেশন থাকবে, মানুষ এটাকে অ্যাটাচ করতে হবে। তখন হচ্ছে এই যে নির্বাচনে আমরা আসবো কি আসবো না, সেই আলাপটা আসবে। এর আগ পর্যন্ত ওই আলাপ যে আসবো কি আসবো না, সেই আলাপটাকে আমি মনে করছি না সেটা প্রাসঙ্গিক। জনাব আব্দুল্লাহ, তাহলে কি ব্যাপারটা এরকম, যেহেতু আপনাদের এখনো একটা সেই অর্থে একটা স্ট্রাকচার সারা বাংলাদেশে নাই, এবং আপনারা বলতেছেন যে অভ্যুত্থান একরকম জিনিস, ভোট আর একরকম জিনিস, তো আপনারা কি আসলে এই সরকারের স্পেনটা দীর্ঘায়িত করতে চান নিজেদের দল বোঝানোর জন্য? না ভাই, তাহলে কি আপনার বিষয়টা এমন দাঁড়াইলো যে আমরা ইতিমধ্যেই মানে বৈষম্যবিরোধী যে ছাত্র আন্দোলন বা বৈষম্যবিরোধী আন্দোলন, বিষয়টা কি আপনি কি এভাবেই দেখছেন যে এটা বাংলাদেশে অন্যান্য যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই রাজনৈতিক দলগুলোর একটা মানে আমরা একটা নতুন একটা রাজনৈতিক দল, আপনি কি এভাবেই দেখছেন? আমি তাই দেখছি, কারণ আপনারা তো রাজনৈতিক দল করবেন, অর্থাৎ আপনাদের যে জাতীয় নাগরিক শক্তি আছে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আছেন, তাদের মধ্যে অনেকে এরকম একটা ধারণা দিয়েছেন যে আপনারা আসলে আগে রাজনৈতিক দল হোক, কিন্তু
আপনাকে একটা স্পষ্ট করতে চাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোন রাজনৈতিক প্ল্যাটফর্ম না, এটা হচ্ছে সকল দলের সবাই ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা মত, প্রত্যেকটা পথের মানুষ এই প্ল্যাটফর্মটিকে সামনে রেখে এই ফেসিবাদের বিপক্ষে লড়ে গেছে। এটা কোন রাজনৈতিক দল না। ওকে, তো কে ফেসিবাদ বিরোধী সেই পরীক্ষা বা সেই সার্টিফিকেট আপনারাই তো দিবেন, তাই তো? ও ফেসিবাদ বিরোধী 5ই অগস্টের পূর্ববর্তী সময়ের যে পুরো আন্দোলনে, সেটা তো আমি সার্টিফিকেট দেবো, সেটা তো খালেদ মহিউদ্দিন ভাই পুরো সময়টা হচ্ছে রেকর্ড করেছে, হিস্ট্রিক্যাল ডকুমেন্টেশন আছে। আপনারা তো কারা ফেসিবাদ বিরোধী বা ফেসিবাদের পক্ষে, ঠিক আছে না, এটা ঠিকই আছে। তার মানে এটা বোঝা যাবে যে কে ফেসিবাদ বিরোধী কে ফেসিবাদ বিরোধী না, এটা জুলাই আগস্টের কর্মকাণ্ড না, এটা বোঝা যাবে। তাইলে ব্যাপারটা যেটা দাঁড়াইলো যে আপনারা রাজনৈতিক দল হইলেই শুধুমাত্র বলতে পারবেন যে আসলে রাজনীতিটা কোন দিকে যাচ্ছে, এবং যতদিন পর্যন্ত আপনারা রাজনৈতিক দল না হচ্ছেন, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বা জাতীয় নাগরিক শক্তি থেকে সংস্কার করার কথা বলা হচ্ছে, আপনার কাছে কি মনে হয় যে সংস্কারের মাধ্যমে এই প্ল্যাটফর্মটাকে আসলে খুব শক্তিশালী করা সম্ভব বা শক্তিশালী করা হবে বা শক্তিশালী করা যাবে, এটা আপনার মনে হচ্ছে, বা আপনারা শক্তিশালী হইতে পারবেন? এই প্ল্যাটফর্মটা আরো প্ল্যাটফর্মটা অলরেডি শক্তিশালী, কারণ এই প্ল্যাটফর্মটা হচ্ছে, আমাকে শুনতে পাচ্ছেন? স্পষ্ট স্পষ্ট, হ্যাঁ স্পষ্ট স্পষ্ট, হ্যাঁ স্পষ্ট স্পষ্ট, হ্যাঁ বলেন। ওকে ফাইন ফাইন। এই প্ল্যাটফর্মকে আর শক্তিশালী করার কিছুই নেই, কারণ এই প্ল্যাটফর্ম অলরেডি শক্তিশালী। এই প্ল্যাটফর্ম শক্তিশালী হচ্ছে বলে হচ্ছে আমরা একটা, আপনার ভাষায় যারা হচ্ছে সংবিধান হত্যা করেছে, যারা হচ্ছে যার ফাঁসি হওয়া উচিত এই হত্যার জন্য, আমরা তাদেরকে পতন করতে পেরেছি। এবং এই প্ল্যাটফর্মটা হচ্ছে সকল, আমি আবারও বলছি, ফেসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রত্যেকটি সবার অংশগ্রহণ ছিল, আমরা সেটাকে কোঅর্ডিনেট করেছি। সুতরাং এটা শক্তিশালী হওয়ার কিছুই নেই, এটা অলরেডি। আপনি তো সাহিত্যের ছাত্র, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র হিসেবে আপনাকে আসলে প্রচুর কম্পিটিশনের মধ্যে দিয়ে নিজের মেধা অনেকভাবে প্রমাণ করে আসলে আপনাকে এইটার মধ্যে আসতে হয়েছে। তো সুতরাং আপনি নিশ্চয়ই বিষয়গুলি জানেন যে একটা বস্তুর শক্তি যদি আর অর্জন করা না থাকে, তখন এই শক্তিটা ক্ষয় হতে থাকে। তো আপনারা কি সেটা রিস্ক নিচ্ছেন না যে এইটা আজকে যেরকম শক্তিশালী আছে, নির্বাচনটা যত পিছিয়ে যাবে তত আপনাদের এই শক্তি ক্ষয় হতে থাকবে? নাকি আপনারা বড় কোনো একটা গোষ্ঠীর সাথে একটা গাঁটছড়া বাঁধতে চাচ্ছেন, অর্থাৎ হয় বিএনপি নাইলে জামাত, ওরকম কোনো কিছু কি আপনাদের মাথায় আছে যে আপনারা জাস্ট একটা? খালেদ ভাই, যে নির্বাচন কমিশন আপনার 24, 18 এবং 14 মতো ইলেকশন আয়োজন করে, যে পুলিশি ব্যবস্থা, যে স্টেট প্রত্যেকটা মানে কি বলে প্রতিষ্ঠান এখনো পর্যন্ত প্রপারলি ফাংশন করতেছে না, এটা তো ট্রু। এটা তো এখানে সুগার কোটেড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা মানে কোন ইয়া না যে আমার এখানে গভর্নমেন্টকে আমার ইয়া করতে হবে, অনেক বেশি হাইপে তুলতে হবে হাসিনার মতো, যে গভর্নমেন্ট পারতেছে। এটা তো ট্রু, প্রপারলি ফাংশন করতেছে না। তো আপনার কি মনে হয় হাসিনার এক্সিস্টিং স্ট্রাকচারটা বিদ্যমান রেখে যদি আবার একটা নির্বাচন আয়োজন করা হয়, ওই নির্বাচনটা আবার গ্রহণযোগ্য হবে? আমি আপনাকে একটা কথা বলি, আমি আপনাকে একটা কথা বলি, একই সাথে আবার এটাও না যে সংস্কার হচ্ছে মানে যে নির্বাচন দেওয়া যাচ্ছে না, নির্বাচন পিছায় যাচ্ছে, বিষয়টা তেমন না। সংস্কার এবং নির্বাচন, কিছুদিন আগেও গভর্নমেন্ট একটা প্রোগ্রাম করেছে, সেখানে আমরা দেখেছি, সেখানে ইয়া ছিল জাতীয় ঐক্য, সংস্কার এবং নির্বাচন, এটা সাইমultaneously চলবে। এটা নিয়ে তো হচ্ছে কোন ইয়া না, ব্যাপারটা এমন না ভাই। আমি খালি মাঝখানে একটা কথা কই, এই যে এই কথা বলা হয় যে শেখ হাসিনার লোকজন এগুলি রয়ে গেছে ওইখানে, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, শেখ হাসিনার প্রধানমন্ত্রীর চেয়ারটা যেদিন ছাইড়ে দিছে, সেদিন আওয়ামী লীগের ফেট লেখা হয়ে গেছে। আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের হিস্ট্রি হয়ে গেছে। শেখ হাসিনা এটা খুব ভালো করে জানতো বলতে আপনি তাহলে একটা চলে আমরা কনক্লুশনে যাই, মানে হিস্ট্রি হয়ে গেছে না, আমার বলতে দেন, জানতো বলেই বাংলাদেশের ইলেকশনে শেখ হাসিনার পক্ষে আর ম্যানিপুলেশন করা সম্ভব না। আমরা তো এইটাই চাইছিলাম যে শেখ হাসিনা ক্ষমতাটা ছেড়ে দিয়ে একটা ইলেকশন দিয়া দেখুক। এত বড় বড় আওয়ামী লীগের কথা বলে, এটা ইলেকশন, ক্ষমতা ছেড়ে একটা ইলেকশন দেখ, চেয়ার থেকে নামে একটা ইলেকশন দেখ। শেখ হাসিনা এখন চেয়ারে নাই বলেই আমি এটা গ্যারান্টি দিতে পারি যে বাংলাদেশের ইলেকশনে যদি সরকার না চায়, অর্থাৎ হাসনাত আব্দুল্লাহ গিয়ে সরকারকে বুঝায় আসবে যে ভাই আমরা নির্বাচন করতেছি, তোমরা আমাদের কিছু বলবা না, সরকার না চাইলে নির্বাচন ম্যানিপুলেটেড করা সম্ভব না। সরকার যদি নিরপেক্ষ হয়, নির্বাচন নিরপেক্ষ হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা হাসিনার লোকই থাকুক আর যার লোকই থাকুক। ভাই আপনি নিজে দেখেন, আমরা দীর্ঘ সময়ে আমরা বিএনপি, জামাত, এই যে ফেসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম অংশীদার, আমরা একটা দীর্ঘ সময় দেখেছি যে এক্সিস্টিং যে কনস্টিটিউশন রয়েছে, এক্সিস্টিং যে ইলেকশন কমিশন রয়েছে, এক্সিস্টিং যে জুডিশিয়ারি রয়েছে, সেক্রেটারিয়েট রয়েছে, ওইটার প্রতি কিন্তু আস্থা নাই। এটা একটা দীর্ঘ সময় তাদের কথা থেকে বারবার হচ্ছে এটা প্রতিধ্বনিত হয়েছে, আস্থা নাই। সেটাকে গ্রহণযোগ্য, যেটাকে একটা গ্রহণযোগ্য দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন জাতীয় একটা ঐক্যমত্য তৈরি হবে, নিশ্চয় বিষয়টা এমন না যে আমরা নির্বাচন ঠেকায় রাখতেছি, মানে এমন একটা ন্যারেটিভ তৈরি হইতেছে যে সবাই নির্বাচন দিয়ে দিতে যাচ্ছে, আমরা নির্বাচন ঠেকাই দিতেছি, বিষয়টা তো এমন না। যখন একটা সংস্কার হবে, একটা
নির্বাচনকে গ্রহণযোগ্য করার মতো একটা সংস্কার হবে। এক্ষেত্রে তো ডক্টর এখানে মির্জা ফখরুল সাহেবকে আমরা বলতে শুনেছি যে এটা প্রয়োজনীয় যখন সংস্কার হবে, একদম শুরু থেকে বলছে সরকার যৌক্তিক সময় দেওয়া উচিত, এটা প্রয়োজনীয় সংস্কার হোক, সংস্কার হওয়ার পরে এই সংস্কারগুলিকে এটাই নির্বাচনকে ত্বরান্বিত করবে। তো সংস্কার এবং নির্বাচনকে আমরা তো মানে কোন সংস্কারগুলি মনে করেন কোন সংস্কারগুলি এইটা নিয়ে আলাদা আসলে কথা কইতে হবে, আমরা অনুষ্ঠানের সময় একটু আসলে একটু বেশি নিতে চাই আজকে। কোন সংস্কারগুলি আসলে মানে এই মুহূর্তে দরকার বলে আপনি মনে করেন? আমি কিন্তু আমার মতামত আমি বলি, আমার মত হচ্ছে আপনারা একটা পলিটিক্যাল পার্টি করেন, পলিটিক্যাল পার্টি করে আপনারা যেহেতু জনপ্রিয়, আপনারা ইলেকশনে আসেন, এই মুহূর্তে ইলেকশন আসুক, আপনারা আরো 50 বছর ক্ষমতায় থাকেন, জনগণের ম্যান্ডেট নেই, এটা হচ্ছে আমার পজিশন। আমার কাছে মনে হয় যে জনগণ যদি আপনাদেরকে নির্বাচিত করে, আপনারা 50 বছর আরো 20 বছর 30 বছর 40 বছর ক্ষমতা থাকেন, আরাম করে সংস্কার করেন, সেইটা হলো আমার পজিশন। ভাই আপনার কি মনে হয় যে আপনার কি তাহলে ব্যাপারটা দাঁড়াইছে যে আপনার কথা যে আমরা ক্ষমতায় আছি নাকি? এটা আমার মনে হচ্ছে আমরা ক্ষমতায় থাকলে তো ভাই হচ্ছে আমরা ক্ষমতায় থাকলে তো রাস্তায় কিছুদিন পর পর আন্দোলন করতে হইতো না। মানে আমরা ক্ষমতায় তো ব্যাপারটা এমন, এখানে সার্বজনীন একটা সরকার আছে, ট্রানজিশনাল হচ্ছে রেসপন্সিবিলিটি পালন করতেছে এই সরকার। তো আপনি তো মনে করেন আমরা বলতে কাদেরকে বুঝাইতেছেন? ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই সরকার সবার এই গণঅভ্যুত্থানে যারা আসছিল সবার ঐক্যমত্যের ভিত্তিতে সরকার হয়েছে এবং তারা ট্রানজিশনাল রেসপন্সিবিলিটি পালন করছে। এই ব্যাপারটা এমন না যদি সরকার যদি মানে আমাদের সরকারি হইতো বা সরকার যদি আমারই হইতো, আমার কিছুদিন পর পর আন্দোলন করতে হইতো না। আমি তো নিজেই এই ধরনের রেসপন্সিবিলিটি আপনি কিছুদিন পর পর আন্দোলন করতেছেন, সেইটা দেখা তো আসলে অনেকে মনে করতেছে যে সরকারের সাথে আপনাদের একটা দূরত্ব আছে, কারণ আপনারা 31 ডিসেম্বর একটা ঘোষণা দিতে চাইলেন, সরকার করলো যেটার সঙ্গে সে নাই, বুঝা যাচ্ছে এটা দূরত্ব আসে। আবার আপনারা যে সরকারের বাইরে থাইকাও সরকারের মতো, আচ্ছা একটু মাঝখানে বলে নিই, চ্যানেল 24 এর জন্য আমি একটু সাইন আউট করতেছি। চ্যানেল 24 এর টপ অফ দ্য নিউজের মধ্যে থেকে তারা চলে যাবে। থ্যাংক ইউ সো মাচ চ্যানেল 24 এর দর্শক। তো আলাদা মনে হতেছে, কিন্তু ফ্যাক্ট রিমেন্স যে আপনি সরকারের বাইরে থাকলে আপনি আসলে বিরোধী দল, এরকমও কি আমরা বলতে পারি? নাকি আপনি সরকারের একটা এক্সটেন্ডেড হ্যান্ড, যার ক্ষমতা আসলে যারা সরকারে থাকতেছে তাদের চেয়েও বেশি? মানে ব্যাপারটা কি এরকম যে সব সমস্যার সমাধান দিতে পারে হাসনাত আর সার্জিস? ব্যাপারটা কি এরকম? আমরা একটা ওয়াচডগ হিসেবে কাজ করতেছি। গভর্নমেন্টের এক্সটেন্ডেড কোনো হ্যান্ড হয় না। গভর্নমেন্টের এক্সটেন্ডেড হ্যান্ড আগে ছিল, ছাত্রলীগ ছিল। গভর্নমেন্টের এক্সটেন্ডেড না, আমরা গভর্নমেন্টের এক্সটেন্ডেড হ্যান্ড যদি হইতো, গভর্নমেন্টের এক্সটেন্ডেড যদি হ্যান্ড হইতো, বিভিন্ন জায়গায় মিসঅ্যাপ্রোপ্রিয়েশন হইতো। আমরা তো মিসঅ্যাপ্রোপ্রিয়েশন না, আপনারা কোনো মিসঅ্যাপ্রোপ্রিয়েশন করতেছেন, আমরা যেটা করতে দিতেছেন না। না, আমরা চাইতেছি মানুষ যেটা কইতে চাইতেছে, মানুষ যেটা চাইতেছে, মানুষ যেমন বাংলাদেশ চাইতেছে, আমরা আমাদের জায়গা থেকে ওয়াচডগ হিসেবে একটা গভর্নমেন্টকে, গভর্নমেন্ট যেন প্রপার ফাংশন করতে পারে, গভর্নমেন্ট যেন আমাদের ডিরেল না হইতে পারে, গভর্নমেন্ট যেন সংস্কার করে একদম বছরের পর বছর মানে একটা ওই যে হাসিনা যেটা করছে থাইকা না যেতে পারে। গভর্নমেন্ট যেন আবার মানে ব্যাপারটা এমন না যে এই যে আওয়ামী ফেসিবাদ, এটা তো এমন না যে এটা যে কেউ হচ্ছে ফেসিবাদ হইতে পারে। ওকে, এটা যেন আর কেউ না হইতে পারে, মানুষের আশা আকাঙ্ক্ষা। আচ্ছা, আপনি মানে এই কাজটা খুবই আপনি চমৎকার বলছেন জনাব আব্দুল্লাহ। এইটা আপনি বলেন তো, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি নামে আপনার দুইটা সংগঠনে কিন্তু সক্রিয়, দুইটারই অফিস আছে। এর বাইরে আমরা শুনছি যে আপনারা নতুন রাজনৈতিক দল করতে যাচ্ছেন। আপনি আবার একটু পরে গিয়ে বলবেন যে অ্যাজাম্পশন, ফ্যাক্ট এগুলো আমাদের শিখাবেন, আমি শিখবো, এগুলি অসুবিধা নাই। কিন্তু এই যে জেলা বিভাগে মত বিনিময়, আপনার কাছ থেকে আমরা শিখছি। আচ্ছা, জেলা বিভাগে মত বিনিময়, ওকে ফাইন, জেলা বিভাগে মত বিনিময়, মিছিল, সভা, মার্চ, নানা কিছু আয়োজন করতেছেন আপনারা। খুব জনপ্রিয় প্রশ্ন এটা, এগুলির ব্যয় আসলে কিভাবে আপনারা নির্বাহ করতেছেন? আপনাদের আর্থিক জোগাড় কিভাবে হইতেছে? হ্যাঁ, প্রশ্ন হচ্ছে এরকম যে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটা রাজনৈতিক দল গঠনের চেষ্টা চালাচ্ছে। ভাই আটকে গেছে, একটু পিছন থেকে বলতে হবে। না, সহজ, আপনাদের দুইটা জিনিস, একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, একটা জাতীয় নাগরিক কমিটি। হ্যাঁ, এই দুইটাই আপনারা সক্রিয়, দুইটারই অফিস আছে, কিন্তু আপনারা জেলা বিভাগ এদিকে যাইতেছেন, বিভিন্ন ধরনের সভা করতেছেন, এগুলির টাকা আসতেছে কোত্থেকে? মানে এই প্রশ্নে কেউ কেউ কইতেছে যে আপনাদেরকে ডিজিএফআই, এনএসআই সরকার এরকম টাকা দিচ্ছে, আপনাদের দিয়ে একটা দর করতেছে, বলেন এবার। আচ্ছা খালেদ ভাই, আমি একটা কথা বলি। যেমন আমি ব্যক্তিগতভাবে লাস্ট 15 দিন ধরে একটা প্রাডু চড়তেছি। প্রাডু গাড়িটার দাম হচ্ছে 1,80,00,000 টাকা। প্রাডু চড়তেছি, হয়তো আগামী সপ্তাহ থেকে ওডি চড়বো। ওডি যেমন আমার অ্যাকোয়েন্টেন্সের মধ্যে প্রাডু আছে, ওডি আছে, তারপর হচ্ছে বিএমডব্লিউ আছে, তারপর হচ্ছে মার্সিডিজ আছে, করোলা এক্স থেকে শুরু করে আলফ্রাডো পর্যন্ত আছে, রাইট? এখন আপনার কি মনে হয় না যে হাসনাত আব্দুল্লাহ একটা আন্দোলন করেছে? তখন খালেদ ভাই আপনার গাড়িটা কি, মানে আপনি কি মডেলের গাড়ি এখন ব্যবহার করেন? এখন নিউইয়র্কে গাড়ি নাই। নিউইয়র্কে গাড়ি নাই, মানে গাড়ি তো ছিল, কি গাড়ি আছে আপনার? আমার জার্মানিতে ভক্সওয়াগন ছিল, ওরা ফক্সওয়াগন। আচ্ছা, ভক্সওয়াগন বা ফক্সওয়াগন হোয়াটএভার। আপনার কি মনে হয় না বাংলাদেশে এরকম হাসনাত আব্দুল্লাহ অন্তত 100টা খালেদ ভাই আছে যে তাকে গাড়ি দিতে পারে? হ্যাঁ, না, এগুলি নিয়ে কিন্তু আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার একটা আসতেছি ভাই।
ঠিক একইভাবে এই 100টা খালেদ মহিউদ্দিন ভাই বাংলাদেশে এরকম ফক্সওয়াগনের মালিক যেমন আছে, তারাই চায়, এই শুভাকাঙ্ক্ষীরাই চায় যে তাদের একটা প্রোগ্রাম হবে বা আমরা একটা প্রোগ্রাম আয়োজন করতেছি, আপনারা আসেন, সেখানে মানুষের সাথে আপনারা কথা বলেন, মানুষের আপনাদের প্রতি অনেক ধরনের নেতিবাচক ধারণা রয়েছে, তাদের অনেক জিজ্ঞাসা রয়েছে, তারা অনেক কিছু জানতে চায়, অনেক কিছু বলতে চায়, আমরা সেই জিনিসটা তাদের আয়োজনে গিয়েছি। 100 খালেদ মহিউদ্দিন সেই কাজগুলো করে। 100 খালেদ মহিউদ্দিন বাংলাদেশে 100-1000 খালেদ মহিউদ্দিন না না, আমার 50 লক্ষ খালেদ মহিউদ্দিন আছে, অসুবিধা নাই। কিন্তু আমার কাছে মনে হয় যে এই যে আপনি প্রাডো চড়তেন, এখন প্রাডো চড়তেছেন, ওডি চড়তেছেন, মার্সিডিজ চড়বেন, বিএমডব্লিউ চড়বেন, সেগুলো ঠিক আছে, কিন্তু আপনার সাথে কি এদেরই বেশি বন্ধুত্ব হইতেছে রিকশাওয়ালা বা টয়টাওয়ালাদের চেয়ে? আমার রিকশাওয়ালাদের সাথে সম্পর্ক আছে, আমার মানে প্রাডো, ওডি, মার্সিডিজ, বিএমডব্লিউ যাদের আছে তারা কি হাসান আব্দুল্লাহর কাছে বেশি কাছে যেতে পারতেছে যে আমার কথাটা আপনি বেশি শুনেন? আমি এই যে প্রাডোটা নিয়ে হচ্ছে রিকশাওয়ালাদের কাছে যাচ্ছি, প্রান্তিক জনপদের কাছে যাচ্ছি, মানে প্রাডোটা নিয়ে যাইতেছি, প্রাডোটা নিয়ে যাইতেছি। এই প্রাডোটা কি আপনি একটা স্টেটমেন্ট হিসেবে ব্যবহার করতেছেন যে দেখো আমার কাছে একটা প্রাডো আছে, কারণ আপনি ইচ্ছা করলে একটা টয়টাওয়ালারও নিয়ে যেতে পারতেন, তাই না? আমার এটা বুঝাইতে চাইতেছি যে আই হ্যাভ অ্যাক্সেস টু এভরিথিং। আমার হচ্ছে ইউ হ্যাভ অ্যাক্সেস টু এভরিথিং, রিয়েলি? করোলা এক্স থেকে শুরু করে যেমন মিডিয়া একটা অ্যাসাসিনেশন কি হইতেছে, যেমন আমি গতকাল একটা হচ্ছে আপনাকে ক্যারেক্টার অ্যাসাসিনেশন কিভাবে হয় খালেদ ভাই দেখেন, আপনাকে জাস্ট একটা एग्जांपल দিই। গত পরশুদিন একটা নিউজ হইছে এবং প্রথিতযশা বিভিন্ন মিডিয়া নিউজ করছে, হাসনাত এবং সার্জিসের বাসায় 200 কোটি টাকা এবং 100 কোটি টাকা পাওয়া গিয়েছে। প্রথিতযশা মিডিয়া বলতে আমি তো পড়ি নাই, কোনটা এটা মিডিয়া? কালের গ্রন্থের মধ্যে আসছে, কালের গ্রন্থ হচ্ছে অনলাইন ইয়াতে, এবং নিচে করে কালের গ্রন্থ এবং নিচে ছোট করে লেখা আছে বিস্তারিত কমেন্টে এবং বিস্তারিত কমেন্টের লিংক দেওয়া আছে, লিংকের পুরাটা পড়ার পরে যে এটা হচ্ছে একটা মিথ্যা তথ্য। এই যে দেখেন, এই যে হাসনাত প্রাডু চড়ে, হাসনাতে হচ্ছে একটা এক্স করোলা আছে, হাসনাত তো ভাষায় আছে, এই যেই খবর আবার নিচে দিয়ে মিথ্যা লেখা দেয়, এটা আমরা আলোচনা করে সময় নষ্ট না করি। কথা হলো যে আপনারা যে সভা সমিতি করতেছেন, আমি কোন জায়গায় প্রশ্নটা আসতে যেতেছি, আমি কোন জায়গায় প্রশ্নটা করতেছি, জনমতটা গড়ে ওঠে ওইভাবেই যে হাসনাত প্রাডু চড়তেছে, কিন্তু পরের প্রাডুটা সেটার উৎসটা কি সেটা নিয়ে কিন্তু জনমতটা গড়ে ওঠে না। ওকে, এই ক্লিকবেট জার্নালিজমের প্রবলেমটা হচ্ছে ভাই। দেখেন আমি আপনাকে বলি, আমার দুইটা বন্ধু আছে, এর একটা প্রাডো গাড়ি আছে, এর একটা টয়টা গাড়ি আছে, আরেকটা খালাতো বন্ধু আছে, ওর ধরেন আরো একটা ছোট গাড়ি আছে। আমি যে এর মধ্যে পিক এন্ড চুজ করে প্রাডোটা নিতেছি, এর মধ্যে আমার কোনো কামনা বাসনা আছে কিনা? আমার মধ্যে যেটা কমফোর্ট ফিল করতেছি আমি সেটা নিয়ে যেতেছি, কিছু আমার মতো ওভারঅল তো চলতে হয় মাঝে মাঝে। আচ্ছা, মানে যেটাতে আপনি কমফোর্ট ফিল করতেছেন, আপনি ইউ আর কমফোর্টেবল, মানে এইটাতে এইটা আমি কেন জিজ্ঞেস করছি আমি বলি তারা কিছু এই বন্ধু আমরা আপনি ইংরেজি সাহিত্যের ছাত্র, আপনি কিন্তু বারবার মানে ইংরেজি সাহিত্যের কথা বলতে হয়। আপনি কি কখনো দেখছেন যে কেউ কোনো বন্ধুত্বের বিনিময়ে কিছু আশা না করে? যারা আপনার সাথে এই বন্ধুত্বটা এখন করতেছে তারা আপনাদের কিছু আশা করতেছে না? না ভাই, বন্ধুত্ব না তো। আপনার এই যে হাসিনার বিরুদ্ধে যারা আন্দোলন আসছিল, মানুষের টাকা নিয়ে রাস্তায় আসছিল, এই টাকা কোন দিনের জন্য? এই টাকা হচ্ছে মানুষের জন্য। যদি দেশে পোলাপাইন না থাকে আমি এই টাকা দিয়ে কি করবো? এই ভিডিও গুলো তো আছে, ওই মানুষগুলো এখনো আছে যারা চায় না কোনোভাবে বাংলাদেশটা কোলাপস করুক, বাংলাদেশের মানুষ আশাহত হোক। এই ধরনের প্রচুর মানুষ আছে ভাই, প্রচুর মানুষ আছে টাকা আপনারা যারা এই কাজটা, ঠিক আছে আমি এটা বুঝতে পারছি। সুতরাং টাকা আপনারা কোনো ওই যে পলিটিক্যাল পার্টিগুলি যেমন করে চান্দা নেয়, একটা রসিদ দেয় বা দেয় না, তারপর টাকা নিয়ে এরকম থাকে, তা আপনারাও যখন এই ব্যয় এগুলির জন্য টাকা নিতেছেন, এগুলি কোনো রসিদ টসিদ থাকতেছে না, এটা জাস্ট মুখে মুখে কথায় এই 50,000 টাকা দিল, এই রাস্তা দ্বারা 20,000 টাকা দিল, ব্যাপারটা কি এরকম? আচ্ছা, একটা প্রোগ্রাম আমরা কেমনে আয়োজন করি? একদম সহজ কথা, এখানে বলেন তো। আমরা তর্কের খাতিরে ধরে নেই এই প্রোগ্রামটাতে 1 লাখ টাকা ব্যয় হবে। এবার আপনি আমার ব্রেকআপটা দেখান। এবার আসেন প্রোগ্রামটা আয়োজন করি কিভাবে। একটা বিষয় প্রথমে মাথায় রাখতে হবে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজনীতি বললাম, আমি শুরুতে বলছি সবার অংশগ্রহণ করেছে। এবার ধরেন খালেদ মহিউদ্দিন ভাই চাইতেছে তার এলাকার মানুষ কথা বলতে চায়, তার এলাকায় যারা আন্দোলন করেছে তারা আমাদের সাথে কথা বলতে চায়, তারা আমাদের বিষয়ে কিছু বিষয়ে তারা ক্ষুব্ধ, তারা আমাদের বিষয়ে তারা কিছু ইস্যু আছে এবং একই সাথে তারা কিছু আশা আকাঙ্ক্ষার কথা বলতে চায়। আমরা সেখানে যাই, খালেদ মহিউদ্দিন কি করে সেই প্রোগ্রাম আয়োজন করে, সেই প্রোগ্রামে এলাকার মানুষ থাকে, যারা আন্দোলন অংশগ্রহণ ছিল তারা থাকে, তারা নিজস্ব ফান্ডিং এ সেই কাজটা করে। সিম্পল। ওকে, বাংলাদেশে যেহেতু 50 লক্ষ খালেদ মহিউদ্দিন আছে, সেই 50 লক্ষ খালেদ মহিউদ্দিনের এক একটার এক এক রকম চেহারা। কোনটা বিএনপির খালেদ মহিউদ্দিন, কোনটা জামায়াতের খালেদ মহিউদ্দিন, কোনটা কমিউনিস্ট খালেদ মহিউদ্দিন, কোনটা বড়লোক খালেদ মহিউদ্দিন, কোনটা সাবেক চেয়ারম্যান খালেদ মহিউদ্দিন। আপনারা কি সব খালেদ মহিউদ্দিনের অনুষ্ঠানেই যান? আমরা সব আমাদের একমাত্র লিটমাস টেস্ট ফেসিবাদের যারা হচ্ছে এই কাঠামোর এই যে আওয়ামী পৃষ্ঠপোষকতা করেছে এবং এই যে আওয়ামী লীগ বাদ দিয়ে সবার কাছে যান, আওয়ামী লীগ বাদ দিয়ে সবার কাছে যারা এই যে গণ অভ্যুত্থানে ফেসিবাদ বিরোধী যে শক্তিটা ছিল, আমরা সবার কাছেই যাই, সবার কাছে যারা ডাকায় তাদের কাছেই যাই। আপনাদের লিটমাস টেস্ট হচ্ছে যারা আওয়ামী মানে গণ অভ্যুত্থানে যারা আওয়ামী লীগের সঙ্গে ছিল বা আওয়ামী লীগের বিরোধিতা করেনি তারা বাদ দিয়ে আপনারা সবার কাছে যান। আপনারা কয়েকদিন আগে যে সিটি কর্পোরেশনের কাউন্সিলরদেরকে রিইনস্টেট করতে চাইলেন, এটা কি ওই প্রক্রিয়ার মানে লিটমাস টেস্টটা ওরা পার হয়েছিল?
ওই প্রক্রিয়া লিটমাস টেস্ট ওই ঘটনাটা খুব ইন্টারেস্টিং একটা ঘটনা। প্রথমত হচ্ছে ওই মানুষগুলো আমাদের কাছে আসছে যে তারা হচ্ছে জামাত এবং বিএনপির থেকে তারা নির্বাচন করেছে, এবং ওই নির্বাচনে এমনও হয়েছে যে তারা জেলে ছিল, এই হাসিনার বিরুদ্ধে আন্দোলনের পরে তারা জেলে ছিল, জেলে বসে নির্বাচন করেছিল এবং সেখানে তারা হচ্ছে জয়ী হয়েছিল। ওই জামাত এবং বিএনপির যেই অংশটা ছিল অংশটা আমাদেরকে ডেকেছে, আমরা নিয়েছি না, তাদেরকে আমরা ডেকেছে, এবং সেখানে কিছু কিছু জায়গায় হ্যাঁ এটা ঠিক যে মানে এই জায়গায় অস্বীকার করার কোনো উপায় নেই, সেখানে কিছু কিছু বক্তব্য ওভাবে আসা উচিত ছিল না যেভাবে আমরা আমাদের জায়গা থেকে এসেছে। আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে তো রিইনস্টেট করার কোনো ধরনের আমাদের পাওয়ার নাই। আমরা আমাদের জায়গা থেকে বলেছি যদি কমিশন করে দিয়ে কারা কারা হচ্ছে, যদি মানুষের আমরা দেখেছি ইতিমধ্যেই একটা অসন্তুষ্টি তৈরি হয়েছে স্থানীয় শাসনে, কারণ এই প্রশাসক দিয়ে হচ্ছে স্থানীয় যে সুবিধাগুলো রয়েছে, সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো প্রান্তিক জনপদ পর্যন্ত পৌঁছানো যায় না। তো সুতরাং সেটাকে কিভাবে রিভিজিট করা যায়, রিভালুয়েট করা যায়, সেই প্রস্তাবনাটা আমাদের জায়গা থেকে আমরা দিতে চেষ্টা করেছি। আমি একটু দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে আসলে আমাদের অনুষ্ঠানটা আমরা 1 ঘন্টা করি, কিন্তু জনাব হাসনাত আব্দুল্লাহকে যেহেতু অনেকগুলি বিষয়ে আমরা একটু জানতে চাইতেছি, and I'm requesting the producers to extend the time for another 10 or 15 minutes. If হাসনাত আপনি যদি আমাদের সাথে থাকেন আর কি, আমরা একটু 10-15 মিনিট বাড়াতে চাই, কারণ অনেক দর্শক আমাদের সঙ্গে আছেন অনুষ্ঠানটা। আমি প্রতিনিয়ত আমি খুব কম মানুষের সাথে কথা বলতে হচ্ছে ভয় পাই, আমি বলতে আপনি একজন এখন পর্যন্ত হচ্ছে না আমরা না আপনি ভয় পান না, there are so many people like me। আমি শুধু কয়েকটা প্রশ্ন দিলে দ্রুত করি যে সচিবালয়ে বেশ কিছু মন্ত্রণালয়ের দপ্তরে আমরা দেখছি যে অনেক কিছু পুড়ে গেছে, সেই পুড়ে যাওয়া কাজে সংশ্লিষ্ট মন্ত্রণালয়তে ব্যাঘাত ঘটেছে। অনেকে বলেছেন, আপনাদের মধ্যে অনেকে বলেছেন যে এই আগুনের পেছনে পলাতক আওয়ামী লীগ ও তাদের দোসররা জড়িত। এই আগুন থেকে আওয়ামী লীগ আসলে কিভাবে লাভবান হতে পারে? আর 2 হচ্ছে যে আওয়ামী লীগ তো আসলে দুর্নীতি করেছে শুধু 2-3টি মন্ত্রণালয়তে না, সবগুলি জায়গাতে। এখনো তো সেখানে নথি পুড়ে নাই, সেখান থেকে আমরা কি কি জিনিস তথ্য পাচ্ছি সেটা কবে দেখতে পাবো, নাকি সেসব জায়গার নথিগুলো পুড়ে যাবে? আজকে খুব সম্ভবত একটা, আমি আপনার টকশোতে আসার আগে আমি একটা নিউজ দেখেছি, জাস্ট হেডলাইন দেখেছি, এটা মনে হয় ইনভেস্টিগেশনের রিপোর্ট দিয়েছে, আর এই বিষয়ে আমাকে আর জানতে হবে, না জেনে কোনো মন্তব্য করা সমীচীন হবে না। ঠিক আছে। ফেনীতে কুমিল্লায় বন্যার সময় ত্রাণ বিতরণের উদ্যোগে হাজার হাজার মানুষ সামিল হয়েছিল। এই সময় আপনারা ত্রাণের টাকা নিয়ে অনেক কথা হচ্ছিল, এগুলির অনেক রকম জবাব দিয়েছেন, কিন্তু আমরা কিন্তু দেখেছি যে শীতের সময় কম্বল দিতে এই সরকারের একজন উপদেষ্টা হেলিকপ্টারে চলেছেন, তাতে কত টাকা ব্যয় হয়েছে সেটি নিয়ে অনেক কথা হয়েছে। এই বিষয়গুলো আসলে আপনারা নিজেদের মধ্যে কি আলোচনা করেন যে মানে এটি আসলে কিভাবে, কি ব্যাখ্যাটা কি আসলে, কেন হেলিকপ্টারে করে যেতে হবে, মানে উনি গিয়া কম্বল দিলে কি হবে, না দিলে কি হবে, মানে বিষয়টা কি আসলে? আচ্ছা, দুইটা প্রসঙ্গ এসেছে। প্রথম প্রসঙ্গ হচ্ছে ত্রাণের বিষয়টা আমরা স্পষ্ট বলেছি আমাদের জায়গা থেকে, এবং আপনি ত্রাণের যে রিপোর্টটা আপনার কাছে যদি না থাকে আমি সেটা পাঠিয়ে দেবো, যেটা অডিট ফার্ম থেকে সেটা করা হয়েছে, অডিট ফার্ম দিয়ে সেটাকে কি বলে সেটাকে ওই যে অডিট করানো হয়েছে। সেখানে কিন্তু প্রথম পেজে হচ্ছে আমাদের ভুলগুলো লেখা হয়েছে, সেখানে খুব সম্ভবত 12 লক্ষ বা 13 লক্ষ টাকার, আমি যদি ভুল না করে থাকি, বলা হয়েছে এটা রিসিপ্ট নাই, মানে এই টাকাটা যে খরচ হয়েছে এটা রিসিপ্ট পাওয়া যায়নি। আর বাকি যে পুরো টাকা ছিল সেটা প্রত্যেকটা খাতোয়ারি রিসিপ্টের সাথে খরচ হয়েছে, এবং বাকি যে টাকাটা ছিল আমি মানে এক্সাক্ট আমার ফিগার গুলো মনে নেই, সেটা কিন্তু হচ্ছে আমরা হচ্ছে গভর্নমেন্ট তহবিল হচ্ছে আমরা হস্তান্তর করেছি। এবার দেখেন, যদি এখান থেকে অর্থ তছরূপ হতোই তাহলে প্রথম পেজে লেখা হইতো না যে এখানে 12 লক্ষ টাকা রিসিপ্ট নাই। তো সেই জায়গাতে অর্থাৎ রিসিপ্ট ছাড়া 12 লক্ষ টাকা খরচ হয়েছে, এবং প্রত্যেকটা টাকার হিসাব আমরা হচ্ছে জনগণের কাছে দিয়েছি। আমরা মুভ ফরওয়ার্ড করি যে এই যে ধরেন বলা হচ্ছে যে হেলিকপ্টারে করে কম্বল দেওয়া, হেলিকপ্টার যে প্রসঙ্গ, এক্ষেত্রে দুইটা বিষয় আসতে পারে। সে যে একদিনে যতগুলো উপজেলা ছিল, উত্তর এই যে নীলফামারী, তারপর হচ্ছে পঞ্চগড়, অনেকগুলো উপজেলা ছিল বা অনেকগুলো জেলার উপজেলা ছিল, সেখানে ভিজিট করেছে। দুইটা প্রশ্ন, হেলিকপ্টার দিয়ে হয়তো আসিফ এক্ষেত্রে কি বলবেন সেটা আসিফ বক্তব্য হয়তো দিয়েছেন, কিন্তু আমি আমার জায়গা থেকে যেটা বলতে চাই, প্রচুর পরিমাণ যেহেতু গণ অভ্যুত্থান পরবর্তী আমরা যেটা বলতে চাই, আসলে মানুষের দুইটা বিষয় আছে। এক হচ্ছে তাদের আমাদের প্রতি যে পরিমাণ প্রত্যাশা আছে, এই প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে একটা ব্যবধান, অথবা যে আশা পূরণ হয়েছে সেটা নিয়ে আসলে মানুষ কথা বলতে চায়, মানুষ ফিল করতে চায়, মানুষ কানেক্ট হইতে চায়, সেই জায়গায় হয়তো সে মানুষগুলোর কাছে ছুটে গিয়েছে। এবং আরেকটা বিষয় যে শুধুমাত্র কম্বল দেওয়ার জন্য সে উত্তরবঙ্গে গিয়েছে, এই বিষয়টি সত্য নয়, এটি অসত্য। কম্বল এটা হচ্ছে একটা উপলক্ষ ছিল, এটি ছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং এই যে মানুষ শুনতে যাওয়া, পৌঁছানো। এই কম্বল কি আসলে আপনি কি খোঁজ নিয়েছেন যে এই কম্বল তো সরকারি ত্রাণ থেকে গিয়েছে, মানে সরকারি টাকা থেকে কম্বল দেওয়া হয়েছে, তাই তো? আসিফ তো মনে হয় নিজ উদ্যোগে দেয় নাই, বা নিজের ফান্ড থেকে দেওয়ার তো বিষয়, ওর নিজের ফান্ড আছে বলতে আমি জানি না। তাহলে কি সরকার সেই হেলিকপ্টার যাত্রারও ব্যবস্থা করেছে বিভিন্ন জায়গায় যাওয়া যায়? আমি যদি ভুল না করে থাকি, বা আপনি এই বিষয়ে আরো আমার থেকে আরো ভালো, সরকারি যাতায়াত, সরকারের টাকাই তো গেছে, মানে যদি মানে ওরা যারা সরকারি ব্যক্তিদের যাতায়াত তো সরকারি। আপনার কাছে আমি যদি ভুল না করে থাকি, এবং এই বিষয়ে আপনার কাছে কি ঠিক মনে হয় যে ধরেন
আওয়ামী লীগের আমলে এগুলো আমরা খুব বেশি পরিমাণে দেখছি, বিএনপি জাতীয় পার্টির আমলেও দেখছি যে সরকারি টাকার ত্রাণ সরকারের কাছে পৌঁছাই দিলে ডিসি ওনারা গিয়ে পৌঁছাই দিয়ে আসতে পারে, কিন্তু এই যে জনসংযোগ করা, জনগণের সামনে হাজির থাকা, জনগণের সামনে রেলেভেন্ট থাকার জন্য নিজেও যাওয়া হেলিকপ্টারে করে, এটা ঠিক লাগতেছে? মানে ইট ইজ ওকে? এবং আপনি নিজেই বললেন যে শুধু কম্বল দিতে তো যায় নাই, আরো 2-4টা জনসংযোগ করা, মানুষ আসিফের চিনা রাখুক, পরে পোস্টারে ছবি ব্যবহার হবে আপনার আসিফের হাসনাতের, এগুলির জন্য তো একটা উদ্দেশ্য থাকে, তাই না? যে মানুষ যাতে চেহারাটা চিনে। মানুষকে ওখানে না গেলেও মানুষ চেহারা চিনে, ওই যে ওখানে গিয়া চেহারা পরিচিত করাইতে হইব, খালেদ মহিউদ্দিনকে পঞ্চগড়কে পরিচিত করাইতে হইব, কম্বল বিতরণ করে খালেদ মহিউদ্দিন না, খালেদ মহিউদ্দিন ওইটা না, খালেদ মহিউদ্দিন এমনি মানুষ চিনে, আসিফের মানুষ এমনিও চিনে। তো দাঁড়াইলো যে আসলে জনসংযোগটা বা মানুষের কথা শোনার জন্য উনি গেছেন, কম্বল দেওয়াটা একমাত্র উদ্দেশ্য ছিল না, তাই তো? কম্বল দেওয়াটা একমাত্র অবশ্যই উদ্দেশ্য ছিল না, সেখানে বেশ অনেকগুলো হচ্ছে আমি মানে ফ্যাক্ট বেস বা এভিডেন্স বেস কোয়ান্টিটেটিভ যেটা বলতে পারছি না, কিন্তু অনেকগুলো উন্নয়নমূলক কাজের সেখানে উদ্বোধন করা হয়েছে। এবং একটা জনপ্রতিনিধি, তারা যেহেতু মানুষের প্রতিনিধিত্ব এখন করছে, তো সেই জায়গা থেকে মানুষ হচ্ছে মানুষের সাথে সংযোগ, এই জিনিসটাকে এটাকে ক্রিটিক্যালি খরচের বিষয়টাকে ক্রিটিক্যালি নেওয়া যায়, যে এটাকে আরো কিভাবে সফিস্টিকেটেড করা যেত, কস্ট ফ্রেন্ডলি করা যেত, সেটা নিয়ে আলোচনা হইতে পারে, সেটা অবশ্যই আলোচনা হইতে পারে, সেই আলোচনাকে বন্ধ করে দিতে হবে, বিষয়টা এমন না, আলোচনা হইতে পারে। লাস্ট প্রশ্ন আপনার, মানে শেষ প্রশ্ন যেটা আপনি শুরু করতেছিলেন, সেটা আমার একটু জানতে চাই যে সময় টেলিভিশনের কথা যদি আমরা বলি, যে সময় টেলিভিশনে জুলাইয়ের আগে সময় টেলিভিশন একটা স্পষ্ট এবং প্রত্যক্ষ অবস্থান ছিল, এবং শেখ হাসিনার রেজিমে যেরকম হয়েছে যে মিডিয়াগুলি বেশিরভাগ সময় এমন কিছু রিপোর্ট করছে, সেটা কোনো সময় মিডিয়া দাবি করছে সেটা চাপে করছে, কোনো সময় মিডিয়া এটা একটা রেজিমে সাহায্য করার জন্য নিজ উদ্যোগেও করছে, মানে শুধু চাপের জন্য কইরা নিজেরা এখন ভিকটিম প্লে করবে ব্যাপারটা নাও হইতে পারে, মানে নিজেও করছে। আমার অভিজ্ঞতা এরকম বলে যে নিজেরা থেকে তারা বেশি ভালো হইতে গেছে শেখ হাসিনার কাছে, এরকম আমি দেখছি, নিজেরাও করছে। এখন সময় টিভির ক্ষেত্রে এটা দুইটা অভিযোগই করা যেতে পারে, কিন্তু 5 আগস্টের পরে জিনিসটা যেটা হইলো, জনাব হাসনাত আব্দুল্লাহর কাছে খবর আসলো বা জনাব হাসনাত আব্দুল্লাহ ভিডিও এভিডেন্স দেখলেন এরকম, যে সময় টিভি এখনো এই জিনিসটা করে যেতেছে, ব্যাপারটা এরকম। আচ্ছা ভাই, আমি আপনাকে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা বলি। হ্যাঁ বলেন। আমাদেরকে যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উঠাই নিয়ে গেল 17 জুলাইয়ের পরে, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্ধতি নিয়ে গেল, তখন আমাদের সামনে আমাদের একটা আমরা বক্তব্য দিলাম যে শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে এবং এই যে মানুষ রাস্তায় নেমে আসছে সেটা অব্যাহত থাকবে। কিন্তু আমি নিজে দাঁড়ায় আছি, এই যে ইনফরমেশনটা এমন, সেখানে সময় টেলিভিশন স্পেসিফিক্যালি এটাকে টুইস্ট করলো। জনাব আব্দুল্লাহ, আমাদের একদম সময় আপনি সময় টেলিভিশনে 5 আগস্টের কথা কইনি না, 5 আগস্টের কথা কইনি না, 5 আগস্টে একদম খারিজ করে দেন। আমি শেষ করি ভাই, নিউজগুলো কেমনে হইতো, আমি তো ভিকটিম ভাই, সেটাই 5 আগস্টের কথা কইেন না, আমরা সবাই সাক্ষী দিতেছি আপনারা ভিকটিম সময় টেলিভিশন দিয়া। আমার কল লাগবে ভাই, আমার কল লাগবে, কারণ আপনি দেখবেন যে যেখানে হইছে, তার মানে আপনি যদি বলেন যে কেউ চাপে পয়রা করছে, না আমি তো বললাম না, তো আমি তো বললাম সে ভালোবাসাও করছে, সে ভালো সাজালেও করছে, ভালো সাজালেও করছে, আমি কইছি, কিন্তু হয়তো আপনি শুনেন না, আমি কইছি কিন্তু এটা করছে। প্রশ্ন কোন জায়গায় ছিল? প্রশ্ন ছিল হচ্ছে 5 আগস্টের পরের ঘটনা নিয়ে, যখন হচ্ছে আমরা নতুন সরকার দেখলাম, তারপরে কি এমন ঘটনা নিয়ে, মানে হাসনাত আব্দুল্লাহ তো আসলে যদি সময় টেলিভিশনে 5 আগস্টের আগে যাইয়া সময় টেলিভিশনে এগুলির দাবিটা জানায় আসতো, আমরা এইটাতে কোনো আলাদা আপত্তির কোনো কিছু দেখতাম না, কারণ এটার মধ্যে সরকার কাজ করতেছে না, সরকার হচ্ছে মিডিয়া প্রতিষ্ঠানগুলি ধ্বংস করে ফেলছে, তো এর মধ্যে আর কাজ করবে কি? আমরা দেখছি কিন্তু বিটিভিতে আগুন দেওয়া হয়েছে, মানুষের রাগ ক্ষোভ সবকিছুর মধ্যে ছিল। বিটিভির আগুন দেওয়া নিয়েও আমি একটা প্রশ্ন করি নাই, একটা প্রশ্ন আমি করি না, আপনি দেখবেন বিটিভির আগুন দেওয়া নিয়ে, কিন্তু সময় টেলিভিশন আপনার যাওয়া নিয়েও আমি প্রশ্ন তুলতেছি, বিকজ এটা 5 আগস্টের পরে, ওই জায়গাটাতে আমি জানতে চাইছিলাম যে 5 আগস্টের পরে কি করলো। আগেরটা তো আমি মাইনা নিছি, একদম 100%। ওকে, 5 আগস্টের পরেও যখন আমরা শুনছি, আমরা জানি যে ওইখানের পরিচালনা পর্ষদ, তারপরে হচ্ছে ওইখানের যে জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলার আসামি ওখানে আছে, এবং যারা 5 আগস্টের পরবর্তী সময়, আমার কাছে একাধিক ফুটেজ আছে, সেখানে হচ্ছে ইন্টেনশনালি প্রেসক্রাইব নিউজ করেছে, বক্তব্যকে টুইস্ট করে সেখানে পরিচালনা করেছে, সেই জন্য 5 আগস্ট পরবর্তী সময় সেখানে আমাদেরকে যেতে হয়েছে। এখানে দুইটা বিষয়, এক, যে সরকার হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার মিডিয়াকে যেভাবে হচ্ছে, যারা হচ্ছে দোষী, যেভাবে হচ্ছে বিচার প্রক্রিয়া পরিচালনা করার কথা ছিল, হয়তো এটা করতে পারে নাই বলেই সেখানে আমাকে ইন্টারফেয়ার করতে হয়েছে। সরকার পারে নাই তাই আপনি ইন্টারফেয়ার করছেন? সরকার পারে নাই বলে আমাকে সময় টেলিভিশনে 5 আগস্ট। আর এটা কি, মানে এটা মিডিয়া আসছে বলে আমরা বেশি আলোচনা করছি, এরকম ইন্টারফেয়ার কি আপনি প্রায় করে থাকেন? না এটাই করছেন না, এরকম ইন্টারফেয়ার প্রায় করে থাকি না, যে সময় টেলিভিশনের মতো যারা হচ্ছে ওই যে 5 আগস্টের পূর্ব থেকে শুরু করে। আমার প্রশ্নটা হচ্ছে এটা মিডিয়া হইছে বলে বেশি আলোচনায় আসছে, এটা অন্যান্য জায়গায় আপনারা ইন্টারফেয়ার করেন কিনা? আপনি অন্যান্য জায়গায় ইন্টারফেয়ার, সরকার সব জায়গায় আর বাকি সব জায়গায় পারে, যেটা আমার কাছে মনে হয়, যেটা আমি ব্যক্তিগত জায়গা থেকে মনে করি, বা যেটা দেখি যে আমি আমার জায়গা থেকে মানে করতে পারবো, অ্যাপ্রোচ করতে পারবো, সেই জায়গায় আমি অ্যাপ্রোচ, মানে এটা আপনি আপনার অ্যাসাইনমেন্ট দেন, তাই তো হাসনাত?
আমি আমাকে অ্যাসাইনমেন্ট দেই, যেভাবে 5 আগস্টের আগে অ্যাসাইনমেন্ট দিয়েছেন, তো শর্ট অ্যাসাইনমেন্ট দিয়েছি, এভাবে অ্যাসাইনমেন্ট দিয়েছি। তাহলে এইটা আপনি সময় টেলিভিশনেরটা হচ্ছে আপনার ওয়ান অফ ঘটনা, মানে এরকম আর যদি ভবিষ্যতে হয় ওয়ান অফ ঘটনা মিডিয়ার ক্ষেত্রে অন্যান্য জায়গায় আপনার যেটা মনে হয় যে আপনি যাবেন সেটা তোমাদের যান, তাই তো? ভাই এটা কথা সহজ কথা কই, বাংলাদেশ প্রশ্নে বাংলাদেশের পক্ষে এবং ফেসিবাদের বিপক্ষে ওই সুশীলতা আমরা দেখাইতে পারবো। এক্স্যাক্টলি এই সুশীলতা জিনিসটা কি? সুশীলতা জিনিসটা কি? সুশীলতার বিপরীতটা কি? আপনি সুশীলতা দেখাতে পারবেন না, কি দেখাতে পারবেন? মাস্তানি। এই সুশীলতা দেখাই না, মাস্তানিও আমরা দেখাবো না। সুশীলতার মাঝখানে কি? 5 আগস্টের পূর্বে যেটা বাংলাদেশের প্রশ্নে যেটা হওয়া উচিত আমরা সেটাই আমরা দেখাবো। বাংলাদেশের প্রশ্নে যেটা হওয়া উচিত আমরা বলছি কি, ফেসিবাদকে যারা এনাবেল করেছে, ফেসিবাদকে যারা হচ্ছে পুরো সময় ধরে ধরেন জনাব আব্দুল্লাহ, আপনি আমার অনেক প্রিয়, সবচেয়ে প্রিয়দের মধ্যেই একজন, কিন্তু ধরেন আপনার মনে হওয়া আর আমার মনে হওয়া আলাদা, তাহলে কোনটা স্ট্যান্ড করবে? বুঝিনি ভাই। ধরেন আপনার মনে হওয়া আর আমার মনে হওয়া আলাদা, তাহলে কোনটা স্ট্যান্ড করবে? মনে হওয়া দিয়ে তো হবে না ভাই, ন্যায্যতা তো একটা বিষয় আছে। আচ্ছা মনে করেন ন্যায্যতার দিক দিয়ে কে এটা ন্যায্য ঘোষণা করবে? হাসান আব্দুল্লাহ নাকি ধরেন অন্য যে কেউ? আপনি তো এখন আমি কইলে এটা কেন? ওকে ভাই, তাহলে একটা ভোট হোক। এক্স্যাক্টলি, তাহলে এটা ভোট হলে লোকজন কি বলে সেটা ছিল কি ছিল না। হ্যাঁ জি ওকে, হ্যাঁ ঠিক আছে। কি ভোট হবে? কি ভোট হবে? যে সময় টেলিভিশনে আমার যাওয়াটা এটা কি ন্যায্য না অন্যায্য? কিন্তু আপনি নিজেই তো বলছেন সময় টেলিভিশনে যাওয়া আপনার ঠিক হয় নাই, এখন আপনি ভোট চান আরেকটা। না, সময় টেলিভিশনে আপনি যে পরবর্তীতে কিছু স্ট্যান্ডার্ড দাঁড় করাইছেন, যে হচ্ছে ভাই সময় টেলিভিশনে যে আমার নামে এই 5 জনকে বাদ দিয়ে দিল, 10 জনের একটা লিস্ট ধরাই দিয়ে আসছি, তারপর ওই 5 জন, এই পুরো প্রক্রিয়াটা আমার ভুল ছিল। আমি সময় টেলিভিশনে যাওয়াটা ভুল ছিল না, যে বিষয়গুলোকে যদি আপনি পুরাটাকে খারিজ করে দেন, এটার পক্ষে আমি না ভাই। আমি আপনার শেষ কথাটা শুনতে পাইনি, দর্শকরা হয়তো শুনতে পারেন, আবার কি একটু বলবেন? মানে সময় টেলিভিশনে যাওয়াটা ঠিক ছিল বলে আপনি মনে করতেছেন? ভাই সময় টেলিভিশনের যদি ওই 5 জনকে, আমি তো চাকরিচ্যুতের কথা আমি নিজে বলি না, চাকরিচ্যুতি বাদ দেন, আমি বলছি চাকরিচ্যুতি বাদ দেন, সময় টেলিভিশনে যাওয়াটা ঠিক ছিল। আমি প্রথম থেকে শুরু করে এবং শেষ পর্যন্ত আমি ওই জায়গাটায় বলেছি যে এই যে চাকরিচ্যুতির যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা ঠিক হয়নি। আপনার যাওয়াটা ঠিক ছিল, কিন্তু হ্যাঁ আমার জায়গা থেকে আমি কনসার্ন জানাই দিই ভাই, কারণ আমরা ভাই অবশ্যই এটা নিয়ে হাসান সাহেবের সাথে আপনি কথা বলতে পারেন, আমি তো ওপেন চ্যালেঞ্জ দিয়েছি, কথা বলতে পারেন, এবং সেখানে আমি ওপেন চ্যালেঞ্জ দিয়েছি। পরবর্তী চ্যালেঞ্জ দিয়ে না হাসনাত, এত চ্যালেঞ্জ দিলে কেমন লাগে? চ্যালেঞ্জ দিয়ে না, চ্যালেঞ্জ দিয়ে না, মানে আমরা এই কারণে দেই ভাই, কারণ এই কারণে দিতে পারি ভাই। আপনি জাস্ট চিন্তা করেন, আপনি দুইটা ইমেজ চিন্তা করেন, দুইটা সিনারিও চিন্তা করেন, যে আমরা ধরে নিচ্ছি, আপনি একটু আগে বলেছেন হাসিনার ইতিহাস অতীত, হাসিনার ইতিহাস অতীত হাসিনা আসলো, খালেদ মহিউদ্দিন কিছু হবে না, কার কি হয় এটা বলা খুব মুশকিল। আরেকটা কথা আমি আপনাকে বলি, শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে মানুষ যে অবস্থানে ছিল, শেখ হাসিনা চলে যাওয়ার পরে বাংলাদেশে আমরা নানা রকম অবস্থা দেখতে পাচ্ছি। শেখ হাসিনা যদি আবার একটা বাস্তব অপোনেন্ট হয়, আপনি বাংলাদেশের সব মানুষকে আবার আপনার সাথেই দেখবেন, এতে আপনি সন্দেহ রাখেন না। এটা আমরা ক্ষুদ্র ব্যক্তি হইতে পারি, কিন্তু আমরা কোনদিন এই রিইনস্টেশন বাংলাদেশে এত, মানে আমি এটা চিন্তা করতে পারি না, এটা এইটা আমার ফোরসিবল ইয়াতে আমার এটা চিন্তার মধ্যে আসে না। কিন্তু পাশাপাশি আমি হাসিনা চলে গেছে যারা ফ্যাসিলিটেট করতে চাইবে, ওই রিইনস্টেশনকে যারা ফ্যাসিলিটেট করতে চাইবে বা ফ্যাসিলিটেট করার কোন ধরনের প্রয়াস চালাবে, সেই জায়গায় আমরা চ্যালেঞ্জ জানাবো। এবং এটা স্পষ্ট। কিন্তু হাসনাত, আমি হাসিনার মতো এরকম কাউরে চাই না যে সে একই সাথে নেতা, কাজী, প্রধান, ডাক্তার, এরকম সব দায়িত্ব নিজেকে অ্যাসাইনমেন্ট দিবে শেখ হাসিনার মতো করে। আমি দিয়েছি, আমি ওটা দিয়েছি, ওটা আমি করেছি, কারণ আমি এটা ভালো মনে করেছি। এটা না হোক, এটাও চাইবো আর কি। হাসনাত, আমার কিছু বলার নাই, আপনার যদি কিছু বলার থাকে, মানে আমি আর এই ছোট ছোট হাসিনা চাই না। আমি I have enough of Hasina in my life. ভাই আমরা ছোট ছোট হাসিনা চাই না ভাই, হইলো না আর কি, হইলো না। লাস্ট সেন্টেন্স আমি অনেকক্ষণ ধরে কথা বলেছি। লাস্ট সেন্টেন্স সেটা হচ্ছে যে ভাই আমরাও চাই না সবকিছু কি সেন্ট্রালাইজড হয়ে যাক, আমরা চাই প্রতিষ্ঠানগুলো ফাংশন করুক, হাসনাতকে যেন সময় টেলিভিশনে না যাইতে হয়, আমরা ওইটা চাই। হাসনাত যেন হচ্ছে কোন একটা ঝামেলা হইলে সেখানে হচ্ছে হাসনাতকে কেন যাইতে হবে ভাই, কারণ ওইখানে ওই যে প্রতিষ্ঠানটা ফাংশন করতেছে না, কারণ প্রতিষ্ঠানগুলো কেমন ভাবে করে দিয়ে গেছে যেখানে কোনো প্রতিষ্ঠানই ফাংশন করতেছে না। আমরা খুব করে চাই যে প্রতিষ্ঠানগুলো এনাবেল হোক,
একটা স্টেট একটা বিল্ডিং হোক, একটা ন্যাশন একটা বিল্ডিং হোক ভাই, যেন আর কোনো খালেদ মহিউদ্দিন দেশ ছেড়ে চলে না যেতে হয়, আর খালেদ মহিউদ্দিন যেন দেশে বসেই ক্ষমতাকে প্রশ্ন করতে পারে, খালেদ মহিউদ্দিন যেন এই চিন্তা না করে। আপনার প্রশ্ন করতে হাসান, আপনার প্রশ্ন করতে আমি দেশে আসবো শিগগিরই। আপনার প্রশ্ন করতে, ডক্টর ইউনূসের প্রশ্ন করতে, যে আমার প্রশ্নের উত্তর দিবেন তার প্রশ্ন করতে আমি দেশে খুব শিগগিরই আসবো। হাওয়েভার হাসান আব্দুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটা লম্বা সময়, সম্ভবত এই পর্বের অনুষ্ঠানগুলিতে আমি সবচেয়ে বেশি সময় ধরে আপনার সাথে কথা বললাম। আপনি এতক্ষণ আমাদের সময় দিয়েছেন, আপনাকে অনেক 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 ধন্যবাদ। অনেক দর্শক আপনাদের সঙ্গে ছিলেন, অনেকে মতামত করেছেন, আপনার